আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এক্সিস মেডিকেল স্কুল এই পর্যন্ত 2000-এরও বেশি ভিডিও সেশনের আয়োজন করেছে দেশ বরেণ্য লেজেন্ডারি সব স্যার ম্যাডামদেরকে নিয়ে। লেকচার সেশন, একাডেমিক সেশন, ক্যারিয়ার রিলেটেড সেশন, আরো কত কি। তারই ধারাবাহিকতায় আজকে এই স্পেশাল সেশনটির আয়োজন। একসময় এমবিবিএস পাশের পর সবাই সিদ্ধান্ত নিত কে কোন মেডিকেল সেক্টরে যাবে, কিন্তু এখন কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার শুরু থেকেই সবাই এই বিষয়ে অনেক অ্যাক্টিভ। তো তারই মধ্যে পড়ে ইউএসএমএলই। ইউএসএমএলই নিয়ে আমাদের এই সেশনটির আয়োজন। আমরা আশা করছি আজকে সেশনটির মাধ্যমে আপনারা আমাদের মেন্টর ভাইয়ের কাছ থেকে একটি সঠিক গাইডলাইন পাবেন। সেশনটিতে হোস্ট হিসেবে আমি আছি মালিয়া সেলিম মিম, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, 5th ইয়ার। সেশনটি শুরুর আগে সবাইকে জানিয়ে রাখি, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তারা আমাদের লাইভে কমেন্ট করতে পারে। আমি আপনাদের হয়ে প্রশ্নটি ভাইয়ের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো আর দেরি না করে সেশনটি শুরু করব। প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের মেন্টর ভাইয়ের কাছে। উনি অনেক শ্রদ্ধেয় ও অত্যন্ত প্রিয় একজন মেন্টর আমাদের। ভাইয়া হচ্ছে রিসার্চ ট্রেনি ভাইয়া হচ্ছে ডক্টর আবু বকর সিদ্দিক। উনি রিসার্চ ট্রেনি হিসেবে রয়েছে ডিপার্টমেন্ট অফ পেইন মেডিসিন, মেয়ো ক্লিনিক, ফ্লোরিডা, ইউএসএ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আমরা জানি আপনি অনেক ব্যস্ত। এই ব্যস্ততম সময় থেকেও আপনি আমাদের জন্য সময় দিয়েছেন। আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। তো ভাই, যেহেতু এই প্রোগ্রামটি আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 5th ইয়ার ইন্টার্ন সবাই দেখছে, তো প্রথমেই আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ইউএসএমএলই কি আর কারা এই পরীক্ষার জন্য এলিজিবল। আচ্ছা, ইউএসএমএলই হচ্ছে ইউনাইটেড স্টেট মেডিকেল লাইসেন্স এক্সাম। তো এটা হচ্ছে যে আমাদের দেশে যেরকম হচ্ছে কেউ মেডিকেল প্র্যাকটিস করতে হলে তার বিএমডিসি রেজিস্ট্রেশন লাগে। তো আমাদের যখন একটা স্টুডেন্ট এমবিবিএস পাস করে তখনই সে বিএমডিসি এর জন্য অ্যাপ্লাই করতে পারে, এটার জন্য আলাদা কোনো পরীক্ষা দেওয়ার দরকার হয় না। কিন্তু ইউএসএ তে কেউ যদি প্র্যাকটিস করতে চায় তাহলে তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ট্রেনিং এ ঢুকতে হয়। এটার নাম হচ্ছে রেসিডেন্সি ট্রেনিং। এটা সাবজেক্ট ওয়াইজ 3 থেকে 5 বছর এরকম হয়। তো এই ট্রেনিং এ ঢোকার জন্য তার প্রিরিকুইজিট হচ্ছে এই ইউএসএমএল এক্সাম গুলোকে পাস করা। তো যেটা হয় সেটা হচ্ছে ইউএসএমএল এক্সামের অনেকগুলো স্টেপ আছে, যেমন স্টেপ 1, স্টেপ 3 তে। এখন আগে স্টেপ 2 সিএস নামে একটা পরীক্ষা ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। সেটার পরিবর্তে এখন আসছে যেটা, সেটা হচ্ছে ওএটি, অকুপেশনাল ইংলিশ টেস্ট, এবং স্টেপ 3। এই টোটাল বলা চলে 4টে স্টেপ। তো এই 4টে স্টেপই মানে ওই রেসিডেন্সি যে অ্যাপ্লিকেশনটা, ট্রেনিং এর জন্য যে অ্যাপ্লিকেশন, সেটার জন্য দরকার না। দরকার হচ্ছে 3টে স্টেপ, যে কোনো প্রথম 3টে স্টেপ, যেটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2 সিকে, এবং হচ্ছে ওএটি। এই 3টা যখন একজন পাশ করবে, সে ইউএস এর মেডিকেল গ্রাজুয়েট। মানে ইউএস এর মেডিকেল গ্রাজুয়েট মানে হচ্ছে ইউএস এবং কানাডাতে যারা মেডিকেল স্কুলে পড়ছে। আমাদের যেরকম মেডিকেল কলেজ, ওরা এখানে বলে মেডিকেল স্কুল আসলে, মানে ওদের জাস্ট ওদের ভাষা অনুযায়ী। তো এই স্কুলে যারা পড়তেছে তারা, এবং যারা হচ্ছে আমরা এর বাইরে যারা, সবাইকে বলা হয় আইএমজি, ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। ব্যাপারটা এরকম না যে ইন্ডিয়ান, বাংলাদেশি এভাবে আসলে চিন্তা না। একটা হচ্ছে আমেরিকান মেডিকেল গ্রাজুয়েট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। আদার দেন আমেরিকান, তারাই হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। তো এদের সবার জন্যই হচ্ছে এই 3টা পরীক্ষা দিয়ে হচ্ছে ইসিএফএমজি নামে ওদের একটা সংস্থা আছে, করসপন্ডিং টু আমাদের বিএমডিসি এর মতো। তো ওরা একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা দরকার একজন মানুষকে। সে যদি রেসিডেন্সি যে অ্যাপ্লিকেশন, মানে 3 থেকে 5 বছর সাবজেক্ট ওয়াইজ যেই হচ্ছে যে ট্রেনিংটা মানুষ নেবে, সেটার জন্য অ্যাপ্লাই করা। তো এইটা হচ্ছে ইউএসএ তে কেউ যদি মেডিকেল প্র্যাকটিস করতে চায়, সেটা হচ্ছে এটাই একমাত্র ওয়ে ডাইরেক্ট করার। ব্যাপারটা এরকম না, অনেকের যেটা ধারণা থাকে, আমারও এক সময় হয়তো ছিল যে আমেরিকান মেডিকেল গ্রাজুয়েটদের জন্য হয়তো ব্যাপারটা একরকম, আমাদের জন্য হয়তো ব্যাপারটা এরকম না, সবার জন্যই একই রকম। এটা হচ্ছে ইন ব্রিফে ইউএসএমএলই আসলে কি জিনিস সেটা। তো ভাইয়া, আমরা জানতে চাইবো যে আপনি কখন থেকে হচ্ছে ইউএসএমএলই দেওয়ার চিন্তা করছেন এবং কেন ইউএসএমএলই দেওয়ার স্বপ্ন দেখেছেন। এটা তো আসলে বড় প্রশ্ন। কখন থেকে স্বপ্ন? স্বপ্ন হচ্ছে আমার মেডিকেলের 5th ইয়ারের শেষে অথবা ইন্টার্নি শুরুতে চিন্তা ভাবনা করা। তো আমার মেডিকেল যেটা, সেটা হচ্ছে আমার মেডিকেল আমার আগে কেউ ইউএসএমএল না দেওয়ার কারণে, ইউএসএমএল এর জন্য মেডিকেল কলেজের একটা রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে, সেটা ছিল না। তো না থাকার কারণে ওইটার জন্য আমার একটু লেট হয়েছে, কিংবা আদৌ সিদ্ধান্ত নিব কিনা। যেটা হয় সেটা হচ্ছে যে
মেডিকেল কলেজগুলা যখন তাদের দরকার হয় তখন কোনো কিছু এনরোলের জন্য চেষ্টা করে। তো আমাদের সব মেডিকেলের মতো আমাদের দেশের মেজরিটি কালচার তো এরকম। তো যেটা হয় সেটা হচ্ছে যে পার্সোনালি আমাকেই মানে এটার জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এইটা যখন হইলো প্রায় হচ্ছে 8 মাস 10 মাসের মতো সময় লাগছে। আসলে এত সময় লাগে না, কিন্তু মানে বিভিন্ন কারণে সময় এত লাগছে। তারপরে ইন্টারনেট শেষের দিকে হচ্ছে চিন্তা ভাবনা করা, তো চিন্তা ভাবনা করলেই তো হয় না। যেটা হয় সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়া লাগে, বিভিন্ন ব্যস্ততা থাকে। তো তারপরে আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া, পরীক্ষা দেওয়া, তারপরে এখানে হচ্ছে আসা, এটাই আর কি। তো ভাইয়া আপনি তো হচ্ছে স্টেপ 1 কমপ্লিট করেছেন, তো আপনার স্টেপ 2 দেওয়ার প্ল্যান কবে? এবং আপনি হচ্ছে রিসার্চ সাইটে হচ্ছে অভিজ্ঞতা রয়েছে, তো এই অভিজ্ঞতা আপনাকে স্টেপ 2 প্রিপারেশনের ক্ষেত্রে কতটুকু হেল্প করছে? আচ্ছা, স্টেপ 2 প্রিপারেশন হচ্ছে স্টেপ 1 হচ্ছে আমাদের বেসিক সাবজেক্ট গুলা, যেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি। আরেকটা সাবজেক্ট যেটা সেটা হচ্ছে বিহেভিয়ার সায়েন্স। এটা কিছুটা আমাদের কমবেটের মতো, কিন্তু পুরোপুরি আমাদের কমিউনিটি মেডিসিনের মতো না। কমিউনিটি মেডিসিনের অল্প কিছু অংশ, এছাড়া অন্যান্য আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আসলেই দরকার। ঠিক আছে, আমাদের হেলথ সেক্টর এই জিনিসগুলো হচ্ছে একটু মিসিং। ইথিক্স এর ব্যাপার, পেশেন্টকে কিভাবে কথা বলতে হবে, পেশেন্টকে কোন কোশ্চেনটা কিভাবে আস্ক করতে হবে, কিংবা পেশেন্ট যখন একটা কিছু বললো আমাকে, তো আমি কিভাবে সেটাকে রিপ্লাই দেবো। ঠিক আছে, আমি কি অফেন্সিভ কিভাবে বললে পেশেন্ট ব্যাড ফিল করবে, এই জিনিসগুলো ইনক্লুডেড। এটা তো আমরা হচ্ছে ইউএসএমএল স্টেপ 1। স্টেপ 2 এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের ফাইনাল প্রফের যে সাবজেক্ট গুলা, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, তারপরে হচ্ছে ইএনটি, আই, এই যে সাবজেক্ট গুলো এগুলা। তো এগুলোর সাথে রিসার্চের রিলেশনটা আসলে একটু কম। রিসার্চের যেটা হয় সেটা হচ্ছে যে বিহেভিয়ার সায়েন্স যে যে জিনিসটা, অথবা হচ্ছে বায়োস্ট্যাটিক্স, সেখানে হয়তো কিছুটা হেল্প করে, কিন্তু ডাইরেক্ট ইউএসএমএল প্রিপারেশনের রিসার্চ হেল্প খুব বেশি করে না। যেটা হয় সেটা হচ্ছে যে রিসার্চের ব্যাপারটা আসলে কেন জরুরি, সেটা হচ্ছে যে রিসার্চ অনেকগুলা দিক দিয়ে হেল্প করে। এক নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে যে যখন একটা মানুষ রেসিডেন্সিতে অ্যাপ্লাই করে তখন তার লেটার অফ রিকমেন্ডেশন লাগে। তো লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রে বলা হয় যে ইউএস এর যদি ফিজিশিয়ানদের থেকে পাওয়া যায় সেটা বেটার। তো রিসার্চ করার কারণে যেটা হবে সেটা হচ্ছে এখানকার ফিজিশিয়ানদের সাথে পরিচয় হবে, তো তারা একটা লেটার অফ রিকমেন্ডেশন দেবে। যেমন আমার যিনি প্রফেসর, তিনি রিসার্চও করেন আবার হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন, তো সে একটা লেটার অফ রিকমেন্ডেশন আমাকে দিতে পারবে। আবার আমি এখানে অন্য আরো যাদের আশেপাশে দেখতেছি, এদের সাথে যদি আমি 2 একদিন একটু কাজ করার সুযোগ পাই, কিংবা ধরেন হচ্ছে এদের সাথে আমি একটু গ্রাউন্ডে গেলাম, যে একটা পেশেন্ট অবজার্ভ করলাম, এরা আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে মানে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন এবং রিসার্চ হচ্ছে একটা মানে, এখানে রিসার্চ সে করছে, সে রেসিডেন্সি যখন করবে তখন সে চাইলে কিছু রিসার্চ করতে পারে। এটা মানুষের সিভি কে ইমপ্রুভ করে, এই জন্য মানুষ রিসার্চ করে। যারা মানে রিসার্চার হওয়ার ইচ্ছা নাই কিন্তু তারপরও রেসিডেন্সিতে ম্যাথ পাওয়ার জন্য, ইউএসএমএল এর জন্য রিসার্চ করতেছে, তাদের জন্য হচ্ছে একটা হচ্ছে যে কানেকশন বিল্ড আপে হেল্প করে, লেটার অফ রিকমেন্ডেশন পেতে হেল্প করবে। একটা ইনস্টিটিউটের সাথে থাকলে অবজারভারশিপ বলে, কি করে আমি হয়তো বলবো আপনার অবজারভারশিপের ব্যাপারটা। তো এই জিনিসগুলোতে হেল্প করে। ডাইরেক্টলি রিসার্চ যে প্রিপারেশন, স্টেপ 2 প্রিপারেশন বেশি হেল্প করবে, ব্যাপারটা এরকম না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া, আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম ইউএসএমএল এক্সাম ফরম্যাট নিয়ে, মানে হচ্ছে কোশ্চেন এবং এক্সামটা কি ধরনের, কি টাইপের কোশ্চেন গুলো এসে থাকে, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, কোশ্চেন প্যাটার্ন গুলো কি ধরনের, ডিউরেশন কেমন, এবং কোশ্চেন গুলো কি চেঞ্জ হয়ে থাকে, মানে এবছর এরকম এসেছে পরের বছর এরকম আসবে? সুন্দর প্রশ্ন। তো ইউএসএমএল নিয়ে প্রশ্ন মানে কোশ্চেন গুলোর প্যাটার্ন হচ্ছে সব কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সিঙ্গেল বেসড অ্যান্সার। মানে হচ্ছে ট্রু ফলস না, যে কোনো একটা অ্যান্সার হবে, ডবল না। আমাদের মেডিকেল যেরকম থাকে অনেক সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে 2টা অ্যান্সার, তো ব্যাপারটা এরকম না, এখানে হচ্ছে অ্যান্সার একটাই। তো স্টেপ 1 এর ক্ষেত্রে আমি যেটা বললাম, বেসিক সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। প্যাথোলজি বলা হয় 3P, প্যাথোলজি, ফার্মাকোলজি, ফিজিওলজি, এই 3টা সাবজেক্ট থেকে ইউজুয়ালি অ্যাটলিস্ট 60%, টোটাল কোশ্চেনের 60% কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে এখানে ব্লক সিস্টেম বলা হয়, যে 1 ঘন্টার ভিতরে 40টা কোশ্চেনের একটা টাইম দেওয়া হবে। 40টা কোশ্চেনের জন্য 1 ঘন্টার মতো একটা সময় দেওয়া হয়। তো এই 1 ঘন্টার ভিতরে 40টা মাল্টিপল কোশ্চেন এগুলা অ্যান্সার করতে হয়। তারপরে চাইলে কেউ একটু ব্রেকও নিতে পারে। মানে টোটাল পরীক্ষাটা হচ্ছে স্টেপ 1 পরীক্ষাটা হচ্ছে 8 ঘন্টার পরীক্ষা। তো এর ভিতরে 7 ঘন্টায় হচ্ছে 7টা ব্লক দিতে হয়। আর মাঝখানে 1 ঘন্টা, এই 1 ঘন্টা কেউ চাইলে একটানা 1 ঘন্টাও ব্রেক নিতে পারে, অথবা কেউ একটা ব্লক, বিভিন্ন ব্লকের মাঝখানে ব্রেক নিতে পারে। তো এই 1 ঘন্টার ব্রেকটা হচ্ছে আমার পরীক্ষার্থীর ইচ্ছা মতো যে সে কিভাবে ব্রেকটা নেবে। তবে সেটা অবশ্যই 2টা ব্লকের মাঝখানে নিতে হবে, মানে একটা ব্লক শেষ হওয়া আর একটা ব্লক শুরু হওয়ার মাঝখানে নিতে হবে। এবং পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা আমাদের মতো আসলে এরকম না যে হচ্ছে গত বছর কি কোশ্চেন আসছে, এই বছর কি কোশ্চেন আসছে। ওদের যেটা থাকে সেটা হচ্ছে একটু জিনিসটা একটু অন্যরকম, সেটা হচ্ছে একটা কোশ্চেন পুল থাকে।
ধরেন এই কোশ্চেন পুলে কত কোশ্চেন আছে এটা আসলে আমরা কেউ জানি না। এরকম হইতে পারে যে কোশ্চেন পুলে 10,000 কোশ্চেন আছে, 20,000 কোশ্চেন আছে, 30,000 কোশ্চেন আছে, অথবা 5,000 কোশ্চেন আছে, অথবা 2,000 কোশ্চেন আছে, আমরা আসলে কেউ জানি না। তো একটা অ্যাপ্লিকেন্ট যখন তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন সে এনরোল করবে, তখন তার জন্য একটা সেট অফ কোশ্চেন আসবে কোশ্চেন পুল থেকে। তার পাশে বসে হয়তো অন্য একজন পরীক্ষা দিচ্ছে, তার ওই কোশ্চেন পুল থেকে অন্য 280টা কোশ্চেন আসবে। ঠিক আছে, এরকম আর কি। তো এরকম যে এই বছর এই কোশ্চেন আসছে, এই বছর অন্য কোশ্চেন, ব্যাপারটা এরকম না। তো এই টোটাল কোশ্চেন পুল থেকে এই কোশ্চেন পুল ওরা কয়েক বছর পর পর চেঞ্জ করে। তো এভাবে আসলে পরীক্ষাটা হয়। ধন্যবাদ ভাইয়া। তো এক্সাম ফরম্যাট, কোশ্চেন প্যাটার্ন জানার পর প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পাস মার্ক। তো ভাই এক্সামের পাস মার্ক কত, আর হচ্ছে স্টেপ 1 ক্লিয়ারের জন্য স্কোর কিরকম করা লাগে? সাবজেক্ট ওয়াইজ কি স্কোর করা লাগে? আর বাংলাদেশে যারা পরীক্ষাটা দিয়ে থাকে তাদের পাস রেট কত? আচ্ছা, বাংলাদেশে সবার শেষের কোশ্চেন যে বাংলাদেশে পরীক্ষাটা যারা দিয়ে থাকে তাদের পাস রেট কিরকম, এটা আসলে মানে এক্সাক্ট ডাটাটা আমার জানা নাই। তো পাশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে স্টেপ 1 হচ্ছে 192-তে পাস, কিন্তু ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে 192 পাস করলেই এখানে আসলে হয় না, একটা ভালো স্কোর থাকা লাগে। তো সবাই যেটা বলে সেটা হচ্ছে অ্যারাউন্ড 240, এটা হচ্ছে একটা গুড স্কোর। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেপ 1 এখন স্কোর আছে, কিন্তু আগামী বছর জানুয়ারি থেকে যেটা করা হবে সেটা হচ্ছে স্টেপ 1 এর স্কোরটা হচ্ছে তুলে দেওয়া হবে। তো এখানে শুধু পাস ফেল করা হবে, তখন হয়তো মার্কটা কি 192 থাকবে কিনা, কিংবা আর একটু বাড়বে কিংবা কমবে কিনা, এ ব্যাপারে এখন পর্যন্ত আমরা জানি না। তো এই বছরের বাকি 6 মাসে যদি কেউ পরীক্ষা দেয় তার ক্ষেত্রে হয়তো স্কোর আসবে, কিন্তু আগামী বছর জানুয়ারি থেকে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে যেটা হবে যে সেটা হচ্ছে পাস ফেল হবে। আর কোশ্চেনের যেটা সেটা হচ্ছে কোন সাবজেক্ট থেকে কিভাবে কোশ্চেন হয়, ওরা যেটা করে সেটা হচ্ছে যে অ্যাজ এ হোল একটা পার্সন কিরকম করলো, যেরকম যদি হয় যে একটা মানুষ, একজন স্টুডেন্ট, সে যদি ধরেন ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজিতে খুব ভালো করছে, ফার্মাকোলজিতেও খুব ভালো করছে, কিন্তু দেখা গেল বায়োস্ট্যাট যেটা এই টপ সাবজেক্টে সে খারাপ করে, একটু কম ভালো করছে কিংবা একটু খারাপের দিকে চলে আসছে, তাহলে তার স্কোরটা অনেক বেশি কমে যাবে তার তুলনায় যে সবগুলো সাবজেক্টে মোটামুটি করছে। তো ওরা যেটা চায় সেটা হচ্ছে যে একটা হলিস্টিক ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে সবকিছু সে মোটামুটি জানে অথবা সবকিছুই ভালো জানে, তখন তার স্কোরটা অনেক বেশি ভালো আসবে। যে সবকিছু মোটামুটি জানে তার ক্ষেত্রে স্কোরটা মোটামুটি আসবে, কিন্তু একটা মানুষ, একটা স্টুডেন্ট যদি সবকিছু ভালো জানে কিন্তু একটা সাবজেক্টের গ্রস ডিফারেন্স থাকে, তখন তার স্কোরটা কিন্তু মোটামুটি হবে না, তার স্কোরটা ওর খারাপ হয়ে যাবে, মানে একটু বেশি কম হবে। তো ওরা যেটা চায় সেটা হচ্ছে সবকিছু একটা মানুষ জানুক, কারণ একটা মানুষ, স্টুডেন্ট যখন ডাক্তার হবে তখন তার সব বিষয়ে একটা মিনিমাম নলেজ কিংবা একটা অ্যাভারেজ নলেজ থাকা উচিত। তো এই জিনিসটা ওরা হচ্ছে খুব বেশি গুরুত্ব দেয়। ধন্যবাদ ভাইয়া। তো প্রিপারেশন কিভাবে নিব সেটা জানার আগে আমরা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে সিলেবাস অফ ইউএসএমএল স্টেপ 1। তো ভাইয়া কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন বেশি এসে থাকে এবং কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ যে এগুলো থেকে মাস্ট কোশ্চেন আসবেই? সাবজেক্টের ক্ষেত্রে তো আমি বললাম আপনাকে, সেটা হচ্ছে যে টোটাল 7টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। এর ভিতরে হচ্ছে ফিজিওলজি, ফার্মাকোলজি এবং প্যাথোলজি, এই 3টা সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে। 3P বলা হয় পার্সপেক্টিভে। তো এখন টপিকস ওয়াইজ বলতে গেলে টপিকস আসলে বলা খুবই কঠিন, যে হচ্ছে অনেক টপিকস থেকে কোশ্চেন আসে, কারণ আপনি বুঝতেই পারতেছেন যে টোটাল 280টা কোশ্চেন। তো সুতরাং তো এখানে সবাই যেটা করে সেটা হচ্ছে ইওয়ার্ল্ড নামে একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, সবাই এটা সলভ করে। তো এই কোশ্চেন ব্যাংকে যেই টপিক গুলা থেকে বেশি কোশ্চেন আসে, মানে দেওয়া, সেই টপিক গুলো আসলে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা এইভাবেই তৈরি করে ওর মানে এই কোশ্চেন ব্যাংকে স্টেপ 1 এখন মনে হয় মোর দেন 3,000 কোশ্চেন আছে। তো এই কোশ্চেন গুলা যে যে টপিক গুলো থেকে আসছে, বেশি আসছে সেই টপিক গুলো একটু বেশি আসে, যে টপিক গুলো থেকে কম আসছে সেই টপিক গুলো একটু কম ইম্পর্টেন্ট, এভাবে সবাই চিন্তা করে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া বেস্ট গাইডলাইন সোর্স কি, এবং হচ্ছে ম্যাটেরিয়াল বা কোশ্চেন ব্যাংক হিসেবে আমরা কোন কোন অপশন গুলো সিলেক্ট করতে পারি? ইউএসএমএল ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকগুলো কোশ্চেন ব্যাংক আছে। মোটামুটি আমি 7-8টা কোশ্চেন ব্যাংকের নাম হয়তো বলতে পারবো, কিন্তু সবাই যেটা করে সেটা হচ্ছে ইওয়াল যে কোশ্চেন ব্যাংকটা এটাই সলভ করে এবং এটাই এনাফ স্টেপ 1 এর জন্য। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভ, আমাদের শিক্ষা ব্যবস্থার পার্সপেক্টিভ, আমার এরকম একটা একসময় ধারণা ছিল, এটা হচ্ছে একই টপিক কত বেশি সোর্স থেকে পড়া যায়। ধরেন কেউ বললো যে আমি 5টা বই পড়ছি ফিজিওলজি, কিন্তু আমি 10টা বই পড়ছি, তখন আমরা চিন্তা করি যে এ তো অনেক ভালো স্টুডেন্ট, অনেক জানে। কিংবা কেউ বললো আমি কার্ডিয়াক সাইকেল হচ্ছে 15 দিন পড়ছি এবং 10টা বই থেকে পড়ছি, আমাদের যেটা হয় যে না, এই তো কার্ডিয়াক সাইকেল সম্পর্কে অনেক বেশি কিছু জানে। কিন্তু আমি এখানে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানকার বিভিন্ন দেশে মেডিকেল গ্রাজুয়েট কিংবা এখানকার আমেরিকান যে মেডিকেল গ্রাজুয়েট, তাদের যে থিঙ্কিং প্যাটার্ন সেটা আমাদের থেকে একটু ডিফারেন্ট। তারা যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে যত কম সময়ে
ইনপুট দিয়ে যত বেশি আউটপুট পাওয়া যায়। তো তারা খুব বেশি রিসোর্স ইউজ করে না, তারা খুব কম রিসোর্স ইউজ করে। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে তাদের প্রিপারেশন টাইমটা আমাদের তুলনায় অনেক কম কম লাগে। আমরা অনেক বেশি রিসোর্স ইউজ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন টাইমটা অনেক বেশি লাগে। তো যত বেশি প্রিপারেশন টাইম লাগবে আপনার ইয়ার অফ গ্রাজুয়েশন তত বেড়ে যাবে, ঠিক আছে? এবং এটা ইয়ার অফ গ্রাজুয়েশন একটা গুড হচ্ছে মানে একটা সিভিতে একটা কম ইয়ার অফ গ্রাজুয়েশন থাকা একটা খুব ইম্পর্টেন্ট। কারণ কারো যদি যে ই হয়েছে যে আমার দেরি হয়ে গেছে, তার ক্ষেত্রে তার জন্য খুব বেশি কিছু করার নেই। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব বেশি রিসোর্স ইউজ করার দরকার নেই। ইউআল ফার্স্ট এড যেটা বলে, ইউআল ফার্স্ট এড এবং প্যাথোমা, এই তিনটা সোর্স হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সাথে যেটা সেটা হচ্ছে ফার্স্ট এড পড়েই সবকিছু বোঝা যায় না। ফার্স্ট এড হচ্ছে একটা রিভিউ বুক, মানে পড়া শেষে রিভিশন দেবে এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে একটা বেস লাইন বই দরকার হয়। এর জন্য আমার সময় আমি কাপ্লান করছি, আমাদের সময় মেজরিটি লোকজন সবাই কাপ্লান পড়তো। এখন বিআরবি নামে একটা বের হয়েছে, আমি আসলে এটা দেখি নাই ওরকম ভাবে, তো এটার জন্য বলতে পারি না, তবে অনেকে রিকমেন্ড করতেছে। রিসেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তারা বুঝতেছে। তো এটাই কাপ্লান অথবা বিআরবি যে কোনো একটা রিসোর্স থেকে যেই সাবজেক্ট গুলো তার মনে হয় যে আমার একটু মানে একেবারে শুরু থেকে শুরু করলে বেটার, সেই সাবজেক্ট গুলো তারা দেখতে পারে। এরপরে যেটা সেটা হচ্ছে আলটিমেটলি ফার্স্ট ইয়ার এটা করতে হবে এবং প্যাথমা করতে হবে। আমি মনে করি যে যত কম রিসোর্স ইউজ করে জিনিসটা বোঝা যায় এবং জিনিসটা প্যালেটেবল নিজের কাছে করা যায়, এটাই বেটার। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া বিগিনার্স হিসেবে ফার্স্ট এড লার্নিং টুলস হিসেবে কতটা গুরুত্বপূর্ণ? একেবারে প্রথমে যেটা কেউ যদি ফার্স্ট এড করতে যায় তার ক্ষেত্রে অনেক বেশি কঠিন লাগবে, কারণ ফার্স্ট এড হচ্ছে একেবারে হচ্ছে সামারি একটা বই আর কি। তো সামারি পড়ে তো আসলে প্রথমে বোঝা যায় না। তো এই জন্য যেটা করতে পারে সেটা হচ্ছে কাপ্লানের লেকচার দেখতে পারে, এটা একটা ভালো সোর্স। এবং হচ্ছে এছাড়া অন্যান্য যে কোনো লেকচার মানে একেবারেই মানে যেটা একটু দেখার সময় একটা চিন্তা করতে হবে যে আমার কতটুকু টাইম লাগবে। এবং যখনই আমি দেখবো আমি চেষ্টা করব যে হচ্ছে জিনিসটা বুঝার জন্য। আমরা যেটা করি সেটা হচ্ছে যখনই প্রথম পড়তে যাই আমরা জিনিসটা মনে রাখার চেষ্টা করি, যে এই জিনিসটা আমার মনে থাকে কিনা, কতটুকু মুখস্থ করতে পারতেছি কিনা। এটা না করে জিনিসটা আমি বুঝতেছি কিনা ফার্স্ট রিডের ক্ষেত্রে বুঝার চেষ্টা করা উচিত। দেন আমি বুঝে ফেললে অনেক কিছু আমার এমনি মনে থেকে যাবে। আমি যদি না বুঝি অনেক কিছু আমি মুখস্থ করতে চাবো, কিন্তু না বুঝার কারণে আমার মুখস্থটা থাকবে না আমার মাথার ভিতরে। তো এই জন্য যেটা করা যায় সেটা হচ্ছে যে প্রথমেই যেটা করা সেটা হচ্ছে বুঝার চেষ্টা করা এবং দেন জিনিসটা মেমোরাইজেশনের চিন্তা করা। তাহলে মনে হয় আমাদের জন্য ইজি হবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এবার আসি আমরা প্রিপারেশন কিভাবে নিব সেই পর্বে। ভাইয়া আমাদের প্রিপারেশন আসলে কবে থেকে স্টার্ট করা উচিত বলে আপনি মনে করেন? আর আমাদের প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত? পড়ার শিডিউলটা আমরা কিভাবে সাজাবো যাতে আমাদের টাইম ডিউরেশন কম লাগে? এটা অনেক সুন্দর একটা কোশ্চেন, প্রিপারেশন কিভাবে কখন শুরু করা উচিত। আমাদের সময় যেটা ছিল, ট্রেন্ড ছিল যেটা সেটা হচ্ছে আগে এমবিবিএস পাস করো তারপরে অন্য কিছু চিন্তা করো, আইটেমটা ক্লিয়ার করো, কার্ডটা ক্লিয়ার করো, প্রফটা কি। আমাদের জন্য আমরা যখন ছিলাম তখন আইটেম ক্লিয়ার করা, কার্ড ক্লিয়ার করা এগুলো অনেক বড় ইস্যু হয়ে যেত, কারণ এগুলোর কারণে অনেকে দেখা যেত যে তার ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে, সে প্রফে বসতে পারতেছে না এরকম। তো এটা একটা ট্রেন্ড ছিল। এখনকার ট্রেন্ডটা আসলে চেঞ্জ হয়েছে, এটা অনেক ভালো। এবং এটাই আসলে ইন্টারন্যাশনাল ট্রেন্ড, সবাই এইভাবেই করে। সেটা হচ্ছে আমি যেটা করব সেটা একেবারে আর্লি স্টেজে হচ্ছে আমি শুরু করব। ধরেন কেউ এফপিএস দিতে চায়, কেউ বিসিএস দিতে চায়, কেউ এমআরসিপি দিতে চায়, কেউ ইউএসএমএ দিতে চায়। তো সাবজেক্ট তো একই, আমার একই অ্যানাটমি একই ফিজিওলজি। তো আমি যখন প্রথম থেকেই পড়বো, আমার যদি একটা গোল থাকে যে আমি 5 বছর পর অথবা 3 বছর পর কিংবা 2 বছর পর আমি এই পরীক্ষাটা দেবো, এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম হয় সেটা সম্পর্কে যদি একটু আমার আইডিয়া থাকে, তাহলে কিন্তু আমি একেবারে ইনিশিয়াল স্টেজেই আমি এই পড়াটা পড়তে পারতেছি। এবং এই পড়াটা আমাকে ভবিষ্যতে লাভ হচ্ছে। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা 5 বছর পরে এমবিবিএস শেষ করি, একটা স্টুডেন্ট যখন এমবিবিএস পাস করে সে একটা মানে কম্পারেটিভলি অন্যান্য প্রফেশনের তুলনায় অনেক বেশি পরিমাণ ইফোর্ট দিয়ে সে হচ্ছে তার মানে ডিগ্রিটা শেষ করে অন্যান্য। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ওই যে শুধু আইটেম ক্লিয়ার করার জন্য পড়ছি কিংবা কার্ড টার্ম ক্লিয়ার, প্রফ ক্লিয়ার করার জন্য পড়ছি, ওই পড়াটা আমার পরবর্তীতে আর কাজে লাগতেছে না। তো এই যে হিউজ অ্যামাউন্টের একটা টাইম আমার কাছে মানে কোনো অনেক ভাবে মনে হচ্ছে যে একটু মনে হয় ওয়েস্টেজের মতো হয়ে যাচ্ছে, সরি। তো তো এই ওয়েস্টেজ তখনই হবে না যখন আমি ইনিশিয়াল স্টেজ থেকে জানতে পারবো যে আমার উদ্দেশ্যকে আমি কিভাবে করবো। তা আমি বলবো যে একেবারে প্রথম কেউ চাইলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে পারে। ব্যাপারটা এরকম না যে ফার্স্ট ইয়ার থেকে আমাকে ইউএসএমএল এর জন্য সললি পড়তে হবে, এরকম না। আমি যখন ফার্স্ট ইয়ার টপিক গুলো পড়বো আমি একটু দেখলাম যে অ্যানাটমি কোশ্চেন গুলো কিরকম হয়, এটা আমার ভবিষ্যতে হেল্প করবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া সবাই বলে যে ইউএসএমএল স্টেপ ওয়ান এর জন্য কিউ ওয়ার্ল্ড কোশ্চেন ব্যাংকটি সলভ করতে। তো এই কোশ্চেন ব্যাংকটি কিভাবে সলভ করতে পারি বা কিভাবে করব আপনি কি মনে করেন? আমাদের যদি অ্যাডভাইস দিতেন এই বিষয়ে। ইউআরএল এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউআরএল প্রথম যে মানুষ যেটা মানে কমন যে মিসকনসেপশন যেটা সেটা হচ্ছে ইউআরএল যখন কোশ্চেন মানুষ সলভ করতে শুরু করে তখন মানুষ যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে আমার কয়টা কোশ্চেন হচ্ছে।
কয়টা কোশ্চেন হচ্ছে না। তার মানে আমার যখনই মাথায় চিন্তা চলে আসতেছে যে আমার কয়টা কোশ্চেন অ্যান্সার হচ্ছে, কয়টা কোশ্চেন অ্যান্সার হচ্ছে না, তার মানে এটাকে আমি কিন্তু আমার নিজেকে অ্যাসেস করতেছি। কিন্তু ইউআর কিন্তু কোনো অ্যাসেসমেন্ট টুলস না, এটা হচ্ছে একটা লার্নিং টুলস। ঠিক আছে, লার্নিং টুলস যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমরা এটা চিন্তা করা উচিত না যে আমার হচ্ছে কয়টা কোশ্চেন অ্যান্সার হচ্ছে, কয়টা কোশ্চেন অ্যান্সার হচ্ছে না, নিজেকে অ্যাসেস করা। লার্নিং টুলস মানে আমি কতটুকু শিখতে পারতেছি, আমি কতটুকু বুঝতেছি। তো জাস্ট এই মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক শুরু করার ক্ষেত্রে। তো কারো যদি এই মাইন্ডসেট থাকে যে আমি শিখবো, তো এই মাইন্ডসেট নিয়ে সে শুরু করবে, সি ওয়ার্ল্ডের কোশ্চেন পড়বে, অ্যান্সার করার চেষ্টা করবে। ই ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যান্সার আমি পারছি, ধরেন রেনিন এনজিওটেনসিন অ্যান্ডোস্টার থেকে একটা কোশ্চেন আসছে যে এই কোশ্চেনটা আমি পারলাম। তো এই কোশ্চেনের ধরেন 5টা অপশন আছে, অ্যান্সার হচ্ছে একটা অপশন, বাকি 4টা অপশন না কেন এটাও কিন্তু আমার জানতে হবে। ঠিক আছে, এরকম ভাবে যেটা প্রতিটা কোশ্চেন যখন সলভ করব, আমার সঠিক উত্তরটা কেন সঠিক এটা জানতে হবে। 2 নম্বর জিনিস, যেটা ভুল উত্তর গুলা কেন ভুল এটাও জানতে হবে। এই দুইটা জিনিস যদি কেউ ঠিক রাখে, যে লার্নিং টুলস নট অ্যাসেসমেন্ট টুলস। সেকেন্ড হচ্ছে যে হোয়াই রং হোয়াই রাইট, এই দুইটা তিনটা জিনিস যদি কেউ ঠিক মতো করে পড়া করে, আই থিঙ্ক হি অর শি উইল বি ওকে। তো ভাইয়া কেউ যদি শুধুমাত্র ইউ ওয়ার্ল্ড আর হচ্ছে প্লাস ফার্স্ট এইড এই দুইটি বই প্রিপারেশন কমপ্লিট করার জন্য পড়ে, তো তার প্রিপারেশন কত পার্সেন্ট কমপ্লিট হবে বলে আপনি মনে করেন? না, ইওয়ার্ল্ড এবং ফার্স্ট থেকে তো আসলে সবকিছু প্রিপারেশন 100% কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এটার সাথে আরো কিছু জিনিস হচ্ছে অ্যাড করতে হয়। যেমন প্যাথমা একটা অনেক সুন্দর একটা বই প্যাথোলজির জন্য, এবং অনেক সংক্ষিপ্ত একটা বই এবং অনেক ইম্পর্টেন্ট একটা বই। তো এই বইটা সাথে পড়া উচিত। আর ফার্স্ট এডটা বোঝার জন্য ওই যে কাপলান অথবা হচ্ছে ক্যাপলান অথবা হচ্ছে অন্য যেসব রিসোর্স, এগুলো একটু ইউজ করা উচিত। এগুলো ইউজ করতে পারলে যেটা হবে সেটা হচ্ছে যে সে ইউএসএমএল এর জন্য যে একটু প্রিপারেশন তার জন্য দরকার স্টেপ 1 এর জন্য, সেটা সে কমপ্লিট করে ফেলতে পারবে আসলে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া অনেক স্টুডেন্ট দেখা যায় যে প্রিপারেশন নেওয়ার টাইমে অনেক বেশি সময় লাগতেছে, আর কিছু কিছু স্টুডেন্টের দেখা যায় যে প্রিপারেশন কম সময় ধরে পড়লেও তাদের হয়ে যাচ্ছে। তো কেউ যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে চায়, তো তার আইটেম কার্ড টার্ম অ্যাসেসমেন্ট এই সবগুলোর সাথে ইউএসএমএল স্টেপ ওয়ানের প্রিপারেশন নিতে অ্যাডজাস্ট করে কিভাবে সে তার পড়াটা গোছাতে পারে, যেন এদিকে তার এইসব পড়াশোনাগুলো হয় আবার স্টেপ ওয়ানের প্রিপারেশন নেওয়াটাও তার পক্ষে সম্ভব হয়। এবং তাকে দৈনিক এই জন্য কতক্ষণ আসলে পড়া লাগতে পারে আর কিভাবে ঠিক প্রিপারেশনটা নিতে পারে, যদি কিছু বলতেন আমাদের এই বিষয়ে। এটা অনেক কঠিন একটা কোশ্চেন আসলে, কতক্ষণ পড়া লাগতে পারে। তো এটা আসলে মানে ম্যান টু ম্যান ভেরি করে। ধরেন কেউ যদি ধরেন হচ্ছে আমি পড়লাম আবার সাথে সাথে ফেসবুক স্ক্রলিং করতেছি, মাঝে মধ্যে একটু ইউটিউব দেখতেছি, এটা একরকম পড়া। আবার আমি হচ্ছে খুব মনোযোগ দিয়ে যখন পড়তেছি যে কালকে আমার প্রফ, একটু পরে আমার ভাইবা, বিশেষ করে যেটা হয় আমাদের দেশে ভাইবার আগে সবাই পড়ে। এই যে ভাইবার আগে আধা ঘন্টা 1 ঘন্টা কিংবা আরেকজন আগের জন এসে বলতেছে যে হচ্ছে তোমার কি জিজ্ঞেস করতেছে, ওই টপিকসটা যখন পড়ে, এই পড়ার একটা কনসেন্ট্রেশন। আর আমরা যখন রেগুলার টাইমে পড়ি, বৃহস্পতিবার রাতে যদি কেউ পড়তে বসে, আমাদের এখন তো হয়তো লকডাউনের কারণে ক্লাস টাস বন্ধ, তো আমাদের যখন ছিল বৃহস্পতিবার রাত মানে হচ্ছে এটা ঈদের রাত একটা ব্যাপার। কারণ শুক্রবার ক্লাস নাই, সকালে ক্লাসে যেতে হচ্ছে না, শনিবার ক্লাসে যেতে হবে। তো এই বৃহস্পতিবার রাতে যে পড়তে বসে, এই দুইটা পড়তে বসার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। তো এরকম এটার জন্য টাইমটা ওরকম হয়ে যাবে। তো আইটেম কার্ডের সাথে সাথে ইউএসএল প্রিপারেশন কিভাবে নেবে, এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে একটা মানুষ যখন চিন্তা করতেছে যে সে সবাই যেরকম চিন্তা করতেছে আমি তার থেকে একটু ডিফারেন্ট চিন্তা করবো, সবাই চিন্তা করতেছে তার আইটেমটা ক্লিয়ার করতে হবে, কার্ড ক্লিয়ার করতে হবে, প্রফ ক্লিয়ার করতে হবে, দেন সামথিং। আর অন্য একজন চিন্তা করতেছে সে একটু এহেড চিন্তা করতেছে, সেটা কি, সেটা হচ্ছে আইটেম কার্ডের সাথে সাথে সে তার ভবিষ্যতে যেটা করতে চায় সেটাও সে একসাথে করবে। তাহলে সে ডবল কাজ করতে চাচ্ছে অন্যজনের তুলনায়। তো কেউ যদি ডবল কাজ করতে চায় তাহলে তার টাইম ইনভেস্টটা একটু ডবল করতে হবে। এটা মেনে নিতে হবে যে হচ্ছে আমি যেহেতু বেশি ভালো কিছু চাচ্ছি, তাহলে আমাকে একটু বেশি ভালো পরিশ্রম করতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। এই জিনিসটা মেনে নিতে হবে, তখন এই জিনিসটা মানে হচ্ছে করা পসিবল হবে। এখন এখানে আমাদের স্টুডেন্টদের যেটা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে অনেক কিছু আছে আমাদের সিলেবাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে আমাদের দেশে ইউএসএমএল বলেন ইউনিভার্সিটি বলেন অন্য কোথাও এগুলো গুরুত্বপূর্ণ না। বিশেষ করে ধরেন হচ্ছে পাবলিক হেলথের ডেফিনেশন টাইপের জিনিসপত্রগুলো, কিংবা ধরেন অনেক কিছু আছে আমাদের এখানে ডেফিনেশন গুলা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, কিংবা অনেক কিছু গুরুত্ব দেওয়া হয় যেগুলো আসলে আমার ইউএসএমএল কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না। তো এই জন্য তার ওই যে বেশি পড়তে হবে একটু, আর কি সময়টা একটু বেশি ইনভেস্ট করতে হবে। তো তাহলে আমার মনে হয় যে হচ্ছে এই জিনিসগুলো ওভারকাম করা ইজি হবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া কোশ্চেন প্যাটার্ন গুলো আমরা জানি ক্লিনিক্যাল ওয়েতে এসে থাকে, তো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কতটুকু গুরুত্বপূর্ণ ইউএসএমএল স্টেপ ওয়ান প্রিপারেশনের জন্য?
ক্লিনিক্যাল ওয়ার্ডে একটা স্টুডেন্ট ওয়ার্ডে গেলে কিংবা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওয়ার্ডে গেলে কিংবা হচ্ছে ফিফথ ইয়ার ওয়ার্ডে গেলে যতটুকু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হয় এতটুকু এনাফ। আমাদের দেশ থেকে অনেকে কিন্তু হচ্ছে এখন আন্ডার গ্রাজুয়েট মানে এমবিবিএস পাস করার আগেই পরীক্ষা দিচ্ছে। তো এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যে খুব বেশি লাগবেই না হইলে হবেই না, ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। ঠিক আছে, হ্যাঁ ক্লিনিক্যালি ওরিয়েন্টেড কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো পড়লে কি করলে বোঝা যাবে জ্বর আসছে, রোগী নিয়ে কি আসছে। আর আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের এমনি কিছু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যায়। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন মেডিকেলে ভর্তি হয় তার আশেপাশের লোকজন তাকে প্রেসক্রিপশন দেখায়। সে ফার্স্ট ইয়ার হয়তো বুঝে না কিছু, মাত্র ভর্তিছে, কিন্তু তারে বলে যে তুমি প্রেসক্রিপশনে দেখো, কিংবা আমার তো এরকম হয়েছে তুমি কি মনে করো। তো এইটাও ওয়ান সর্ট অফ কিন্তু একটা এক্সপিরিয়েন্স তার হয়ে যাচ্ছে। এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সে যখন হচ্ছে ওয়ার্ডে যাচ্ছে তার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এতটুকু এক্সপিরিয়েন্স এনাফ। স্টেপ ওয়ানের জন্য যে খুব বেশি ক্লিনিক্যাল নলেজ থাকা লাগবে এটা আসলে ম্যান্ডেটরি না। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্স। তো রিসার্চ এক্সপেরিয়েন্স কি এবং কিভাবে ইউএসএমএল স্টেপ অন প্রিপারেশনের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগাতে পারি বলে আপনি মনে করেন? রিসার্চের যেটা সেটা হচ্ছে যে রিসার্চ এখানে কেন করে ইউএসএ তে কিংবা এখানে এসে দুইটা গ্রুপ আছে। বাস্তবতা যেটা সেটা হচ্ছে একটা গ্রুপ হচ্ছে যারা ক্লিনিক্যাল লিস্ট হচ্ছে সে ফিজিশিয়ান হবে, রোগী দেখবে, সাথে সাথে সে রিসার্চার হবে। এবং এখানে যেটা বলে ফিজিশিয়ান রিসার্চার বা ফিজিশিয়ান সাইন্টিস্ট এরকম একটা টার্ম আছে, যে সে রিসার্চও করবে আবার ক্লিনিক্যালি রোগীও দেখবে। এটা একটা ওয়ে। কেউ আছে যে শুধু রিসার্চ করে, সেটা আরেকটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে রেসিডেন্সি ম্যাচের ক্ষেত্রে কিংবা রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিসার্চটা হচ্ছে সিভি কে এনরিচ করে। এটা আরেকটা ওয়ে। এবং রিসার্চের ক্ষেত্রে যেটা হয়, সেই রিসার্চে আসলে হচ্ছে আমাদের পার্সপেক্টিভে অনেকের ক্ষেত্রে ভিসা একটা কনসার্ন, যে আমরা ভিসা পাবো কিনা। অনেক সময় যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আগে যেটা হইতো সবাই সেটা হচ্ছে যে ইউএসএমএল স্টেপ টু সিএস নামে যে পরীক্ষাটা ছিল সেটা ইউএসএ তে এসে দিত। তো সেই পরীক্ষার জন্য সবাই ভিসার জন্য, সেই পরীক্ষা দেওয়ার জন্য সবাই ভিসার জন্য অ্যাপ্লাই করতো। সেই হিসাবে ইউএসএ তে আসতো, পরীক্ষা দিত, সাথে কিছু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতো, সেটা দিয়ে সে অ্যাপ্লাই। এখন যেটা, এখন সিএস এক্সামটা বন্ধ হয়ে গেছে, মানে সিএস এর পরিবর্তে ওইটি, যে ওইটি বাংলাদেশ থেকে দেওয়া যায়। তো সুতরাং এখন ইউএসএ তে আসার ক্ষেত্রে ভিসা চাওয়ার জন্য একটা ভ্যালিড কজ যেটা ছিল সেটা কিছুটা কমে গেল। তো এখন যেটা করে সবাই সেটা হচ্ছে অনেকে এই রিসার্চের জন্য এখানে আসে। তা আসলে রিসার্চে যখন আসবে তখন সে একটা ভিসা পাবে, এই ভিসা দিয়ে সে রিসার্চ করবে, রিসার্চে সে তার সিভি এনরিচ হবে। সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে সে এই অবজারভারশিপ কিংবা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য সে তার ইনস্টিটিউট অথবা তার আশেপাশে ইনস্টিটিউটে একটা সুযোগ তৈরি হবে। তো এই পার্সপেক্টিভে অনেকে হচ্ছে রিসার্চের জন্য আসে। তো অনেকগুলা কারণ আছে, তো যার যেই কারণের সাথে মানে দরকার সে সেই কারণেই করবে। তো রিসার্চ এক্সপিরিয়েন্স যেটা করে সেটা হচ্ছে যে মানুষকে কানেকশন বিল্ড আপে হেল্প করে, যে বিভিন্ন প্রফেসরের সাথে, যে হচ্ছে যে আমি এরকম, কিংবা ধরেন আমরা রেসিডেন্সির আগে অনেকে হচ্ছে বিভিন্ন প্রফেসরের কাছে কিংবা যেই প্রোগ্রামে যে হচ্ছে ইন্টারভিউ দিবে সে হচ্ছে মেইল করে। তো নর্মালি দেখেন, আপনি চিন্তা করেন যে আমি যখন মেইল করব, আমার মেইলটা ধরেন abubakar@gmail.com, এটা একটা ইমেল পাঠাইলাম। আরেকটা হচ্ছে ধরেন abubakar@mayo.edu। তো এই যে একটা এডুকেশনাল ইনস্টিটিউটের ইমেল অ্যাড্রেস, অবশ্যই এই ইমেলটা তারা একটু বেশি করবে, যে এই ছেলেটা কিংবা এই মেয়েটা হচ্ছে একটা ইনস্টিটিউটের সাথে আছে, তার কিছু যোগ্যতা আছে, এই জন্যই হয়তো তাকে এই ইনস্টিটিউটে নিচ্ছে। তো এটা যেটা করে সেটা হচ্ছে যে মানুষকে ম্যাচিং এ কিংবা হচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলো মানুষকে রেসিডেন্সি ম্যাচ পেতে হেল্প করে, এইভাবেই আসলে হেল্প করে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ইউএসএমএল প্রিপারেশনের ক্ষেত্রে বা ইউএসএমএল দেওয়ার ক্ষেত্রে আমরা একটা কথা শুনে থাকি, ইয়ার অফ গ্রাজুয়েশন। তো কেউ যদি 2000 সালে এমবিবিএস পাশ করে থাকে এবং এখন ইউএসএমএল দিতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কি সে দিতে পারবে? হ্যাঁ, এক্ষেত্রে যেটা ইউএস এর একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে আমাদের দেশে এরকম হয় যে হচ্ছে 30 বা 32-এর পরে বিসিএস দেওয়া যাবে না, এত বছর বয়সের পরে এটা দেওয়া যাবে না। এটা আসলে ইউএস এর সিস্টেমে নাই। একটা মানুষের এই যতই হোক সেটা কোনো বাধা না, সে দিতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে দিলে তার হবে কিনা, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে যে প্রতি বছরই দেখা যায় যে এরকম কয়েক মানে ভালো বিভিন্ন দেশ থেকেই একাধিক লোকজন এরকম পাওয়া যায়, মানে বেশ ভালো পরিমাণে পাওয়া যায় যাদের ইয়ার অফ গ্রাজুয়েশন 10-এর বেশি, সরি 10-এর বেশি, 15-এর বেশি অথবা 20-এর বেশি এরকম কিছু এক্সাম্পল আছে। কিন্তু এটা খুব বেশি ইজি এটা না, কিন্তু এটা অসম্ভব ব্যাপারটা এরকমও না। তো অনেকেই আছে এরকম অনেক বেশি ইয়ার অফ গ্রাজুয়েশন নিয়েও ম্যাচ পায়, ম্যাচ পেয়েছে। আমাদের দেশের গত বছর সম্ভবত আমাদের দেশের এক আপু, উনি অনেক আগের মেডিকেল গ্রাজুয়েট, উনি সম্ভবত গাইনি অফসে ম্যাচ পেয়েছেন এরকম। তো এরকম মানে কেউ যদি চেষ্টা চালিয়ে যায় এবং তার যদি আহ মানে ওরকম প্যাশন থাকে, সে অবশ্যই ম্যাচ করবে, এটা আশা করা। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া কারো যদি এমডি, এমএস, এমআরসিপি বা এফসিপিএস কমপ্লিট করা থাকে,
এবং সে এখন ইউএসএমএল দিতে চাচ্ছে, তো তার সে কি দিতে পারবে এবং তার এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ডিগ্রি কতটুকু তাৎপর্য বহন করে ইউএসএমএল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে? আহ, তো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা করবে সেটা হচ্ছে যে সে যেহেতু অন্যান্য ডিগ্রি অর্জন করছে সেই ডিগ্রির কিছু পড়া তার হয়তো ইএসএমএল প্রিপারেশনে হেল্প করবে। কিন্তু হচ্ছে যে একজন মানুষের এফসিপিএস আছে ডিগ্রি করা, এমডি ডিগ্রি করা, আর একজন মানুষ ডিগ্রি করা নাই, এটাকে ইউএসএ মানে রেসিডেন্সি ম্যাচের অ্যাপ্লিকেশনে বা সিভিতে অনেক বেশি গুরুত্ব বহন করে কিনা। তো এস ফার আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইউএসএ আসলে ইউএস এর বাইরের কোনো ডিগ্রি কি খুব বেশি ই করে না। আচ্ছা, আমাদের দেশে যেমন হচ্ছে আমাদের এমবিবিএস কিংবা বিএমডি অন্যান্য দেশের থেকে, যেমন ইউএসএ থেকে কেউ যদি হচ্ছে বাংলাদেশে যায় এমডি করে, সে কিন্তু বাংলাদেশে এমডি হিসাবে প্র্যাকটিস করা তার জন্য কঠিন, সে জাস্ট এমবিবিএস হিসাবে প্র্যাকটিস করতে হবে। তো একই রকম ভাবে বাংলাদেশ থেকে কেউ যদি ইউএসএ তে আসে অন্য ডিগ্রি নিয়ে, তাহলে এটা খুব বেশি সিগনিফিকেন্ট যে তার সিভি কে ইমপ্রুভ করবে ব্যাপারটা এরকম না। তবে কেউ যদি চায় সিভি শেষ করার পরে, এমডি শেষ করার পরে বা আদার ডিগ্রি শেষ করার পর সে ইউএসএ দিতে পারবে, এটা তার জন্য কোনো বাধা নেই। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এখন আমাদের দেশের সবাই অনেক অ্যাডভান্স, সবাই রিসার্চ পাবলিকেশনে নিজের নাম লেখাচ্ছে, তো এই বিষয়টি ইউএসএমএল প্রিপারেশনের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করে এবং তাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করবে? ইউএসএমএল প্রিপারেশনে খুব বেশি হেল্প না করলেও এটা যেটা করবে সেটা হচ্ছে, কারো যদি কোনো পাবলিকেশন থাকে তাহলে সেটা তার সিভি কে ইন্ডিকেট করবে, যে তার রেসিডেন্সি ম্যাচের সময় দেখবে যে হ্যাঁ এই স্টুডেন্টটা হচ্ছে একটা পোস্টার প্রেজেন্টেশন আছে, অথবা একটা লিটারেচার রিভিউ আছে, অথবা একটা নেরেটিভ আর্টিকেল অথবা সামথিং অন্য কোনো আর্টিকেল, তার হচ্ছে সে একটা অথর, এটা তার সিভি কে ইনরিচ করবে। এই এনরিচমেন্টটা তাকে হচ্ছে রেসিডেন্সি ম্যাচে হেল্প করবে। আশা ধন্যবাদ ভাইয়া। অনেক প্রিপারেশন নিতে পারে, নিজেকে মোটিভেট রাখতে পারে দেওয়ার। আপনার কথাটা মানে ক্লিকিং হচ্ছে, মানে কেটে কেটে আসতেছে, আমার এখানে সমস্যা নাকি? আপনার কোশ্চেনটা বুঝতে পারি। ভাইয়া আপনি কি প্রশ্নটি শুনতে পেরেছেন? না, প্রশ্নটা বুঝতে পারি, কিন্তু আমি আবার করলে সুবিধা হয়। ভাইয়া, ভাইয়া অনেকে বলে থাকে যে হচ্ছে আমার বেসিক ভালো না, প্রফেশনাল এক্সাম সে হচ্ছে অনেক মানে মোটামুটি ভাবে পাশ করেছে, তো সে একদিকে ইউএসএমএল দেওয়ার স্বপ্ন দেখছে, এবার কনফিডেন্স পাচ্ছে না কারণ তার বেসিক ভালো না। তো তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি হবে যে তারা কি আসলে দিতে পারবে বা কিভাবে প্রিপারেশন নিতে পারে, নিজেকে মোটিভেট করতে পারে ইউএসএমএল দেওয়ার ক্ষেত্রে? এটা একটা আমাদের দেশে একটা মানে হচ্ছে একটা জিনিস খুব প্রচলিত, সেটা হচ্ছে এ ভালো ছাত্র, এ খারাপ ছাত্র, কিংবা এ ব্রিলিয়ান্ট, এ ব্রিলিয়ান্ট। এই জিনিসটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত। তো এখানে এসে যে এই মানুষকে মানুষ এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই সবাইকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। ছোট্ট একটা কাজ করলো সে খুব বেশি থ্যাংক ইউ দিচ্ছে, খুব বেশি অ্যাপ্রিসিয়েশন। এখানে অ্যাপ্রিসিয়েশনের ওয়ার্ড গুলোর ক্ষেত্রে মেরিটোরিয়াস, ব্রিলিয়ান্ট, এই ওয়ার্ড গুলো এখন পর্যন্ত কত 6 মাস হয়েছে, আমার 6 মাসে বেশি হয়েছে এখানে। এখানে শুনি, এখানে লোকজন যেভাবে অ্যাপ্রিসিয়েশন করে সেটা হচ্ছে সে খুব হার্ড ওয়ার্ক, সে অনেক বেশি পেশেন্স, সে কমান্ড ফলো করতে পারে, সে কোনো সমালোচনা করলে সেটাকে পার্সোনালি নেয় না, এই ব্যাপারগুলো। তো এখানে একটা মানুষ যদি চেষ্টা করে, একটা মেডিকেল স্টুডেন্ট যে মেডিকেলে ভর্তি হয়েছে, তার আই থিঙ্ক তার হচ্ছে ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, তার ক্যাপাবিলিটি আছে বলে সে মেডিকেলে ভর্তি হয়েছে, সে আইটেম ক্লিয়ার করতে। এখানে ম্যাটার হচ্ছে সে তার টাইম ইনভেস্ট করবে কিনা ঠিক মতো, এবং হচ্ছে সে মানে ধৈর্য ধরে সে টাইম ইনভেস্টটা চালায় যাবে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে ব্যাপারটা এরকম না যে একে দিয়ে হবে একে দিয়ে হবে না, এটা আসলে বলার সুযোগ নেই। চেষ্টা যদি করে সবাইকে দিয়ে হবে, যে ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট আমাদের সিলেবাসে তাকে দিয়েও যেমন হবে, যে সবচেয়ে পড়াশোনায় ভালো না বলে আমরা মনে করি তাকে দিয়েও হবে। এটা হচ্ছে জাস্ট চেষ্টার ব্যাপার, হার্ড ওয়ার্কের ব্যাপার। চেষ্টা করলে সবাই পারবে ইনশাল্লাহ। এটা ব্যাপারটা এরকম না যে একে দিয়ে হবে একে দিয়ে হবে না, এরকম না। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ইউএসএমএল রিলেটেড আপনি যে বুকস, কোশ্চেন ব্যাংক, লেকচার নোট গুলোর কথা বলেছেন, তো সেগুলো আমরা কোথায় পাবো? এগুলো সবকিছু গুগলে পাওয়া যাবে।
গুগল করলেই হয়, গুগলে সব করলে পাওয়া যাবে। এবং বাংলাদেশের ইউএসএমএল যারা দেয়, এদের ফেসবুকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওইখানেও অনেকে হচ্ছে দিয়ে দেয়, তো ওইখানেও পাওয়া যাবে আশা করি। তো ভাইয়া এক্সামে অ্যাটেন্ড করার আগে যেটা জরুরি সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। তো ভাইয়া এরকম কি কোনো অ্যাসেসমেন্ট সিস্টেম রয়েছে যে আমরা জানতে পারি যে আমাদের প্রিপারেশন কেমন? তো সেটা কি ধরনের এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে ও দিব? আচ্ছা, এটা খুব সুন্দর যে ইউএসএমএল পরীক্ষা একটা সুন্দর দিক হচ্ছে যে খুব ভালো অ্যাসেসমেন্ট টুলস আছে। সেটা হচ্ছে যে এনবিএমই অ্যাসেসমেন্ট টুলস এবং হচ্ছে ইউআল সেলফ অ্যাসেসমেন্ট টুলস। তো যেটা হয় সেটা হচ্ছে যে রিসেন্ট যেই এনবিএমই গুলো আছে এবং সেলফ অ্যাসেসমেন্ট গুলো আছে, মানুষ যেটা করে সেটা হচ্ছে পরীক্ষার কিছুদিন আগে, ধরেন 2 মাস আগে, 1 মাস আগে, 15 দিন আগে এই অ্যাসেসমেন্ট টুলস গুলা দিয়ে এই এক্সাম গুলা দেয়। এগুলো হচ্ছে ধরেন 4 ঘন্টা অথবা 5 ঘন্টার একটা এক্সাম। তো ইউজুয়ালি এই এক্সামে লোকজন যত মার্কস পায় মেইন এক্সামে তার কাছাকাছি একটা মার্কস পায়। সুতরাং সবাই যেটা করে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস দিয়ে দেখে সে হচ্ছে তার এক্সামের ডেট ঠিক করে। তো সেই অনুযায়ী সে হচ্ছে এক্সামটা দেয় এবং হচ্ছে অ্যাসেসমেন্ট টুলসে যদি সে তার কাঙ্ক্ষিত নাম্বার পায়, যে আমি যেটা চাচ্ছি সেই নাম্বার আমার অ্যাসেসমেন্ট টুলসে অ্যাসেসমেন্ট পরীক্ষাতে আমি পাচ্ছি, তো তখন সে হচ্ছে একদম ওই ডেটে দেয়, না হলে এক্সামটা একটু পিছায়। ইউএসএমএল এক্সাম যেটা হয় সেটা হচ্ছে প্রায় প্রতিদিনই হয়, প্রতি ওয়ার্কিং ডেতেই হয়। সুতরাং কেউ চাইলে তার এক্সাম পিছাইতে পারবে কিংবা তার যে নির্দিষ্ট ডেট সেখানে নিতে পারবে। তো এনবিএম এবং ইউআর সেলফ অ্যাসেসমেন্ট এই দুইটা খুব ভালো টুলস এবং এগুলা ইউজ করে মানে নিজেকে খুব ভালো ইভালুয়েট করা যায়। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমরা প্রায় শুনে থাকি যে অনলাইন অ্যাসেসমেন্ট, অফলাইন অ্যাসেসমেন্ট, তো এগুলোর মধ্যে পার্থক্য কি এবং কোনটি আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে? সুন্দর প্রশ্ন। অনলাইন এবং অফলাইন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে অনলাইন অ্যাসেসমেন্ট হচ্ছে যে এই ওয়ার্ল্ড এর কথা বললাম অথবা এনবিএম এর কথাগুলো বললাম, এদের ওয়েবসাইটে হচ্ছে এই অ্যাসেসমেন্ট গুলো পারচেজ করতে হয়। এনবিএমই সম্ভবত হচ্ছে $60 অথবা $50 এরকম হইতে পারে প্রতি এনবিএমই। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড এর সাথে দুইটা, যখন কেউ পারচেজ করে তখন ওয়ার্ল্ড এর সাথে দুইটা দিয়ে দেয় অথবা আলাদা ভাবেও কিনা যায়। তো এগুলো ওদের কাছ থেকে কিনে অনলাইনে পরীক্ষা দাও, এটাকে বলে অনলাইন। আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে অনলাইনে পরীক্ষা দিছে, দেওয়ার পরে সে স্ক্রিনশট রেখে দিছে ওই কোশ্চেন গুলা, তো সেগুলা পরে সে ইন্টারনেটে হচ্ছে ছেড়ে দেয়, ছেড়ে দিছে কিন্তু এরকম অনেক পাওয়া যায়। তো সেটাকে কেউ যদি নিয়ে নিজে নিজে টাইম করে নিজে নিজে দেয়, তারপরে নিজে নিজে হচ্ছে অ্যান্সার গুলা অনলাইনে আবার হচ্ছে ইন্টারনেটে অ্যান্সার পাওয়া যায়, নিজে নিজে অ্যান্সার গুলা নিজেরটা নিজে যাচাই করলো, ঠিক আছে, যাচাই করে দেখলো আমার কয়টা হয়েছে কয়টা হয় নাই, এইটাকে বলে অফলাইন। তো অনলাইনে যেটা, অবশ্যই অনলাইন বেটার, কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে যেহেতু এটা কস্টলি, অনেকগুলা জিনিস অনেকগুলো পরীক্ষা অ্যাসেসমেন্ট অনলাইনে দেওয়ার সুযোগ হয় না, তো তারা তখন অফলাইনে দেয়। অনলাইনে দিলে ওরা যেটা করে সেটা হচ্ছে স্কোরিংটা ওরাই করে দেবে। আরেকটা জিনিস যেটা ওরা করে সেটা হচ্ছে যে কোন সিস্টেমে কতটুকু উইক, কোন সিস্টেম কতটুকু হচ্ছে স্ট্রং, এটা ওরা বলে দেয়। ঠিক আছে, তো এটাও অনেক বেশি help করে। ধন্যবাদ ভাইয়া। তো ভাই আমরা শুনেছি যে স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ যদি ইউএসএমএল স্টেপ 1 ক্লিয়ার করে তো সে মেডিকেল ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সেটা কি ধরনের ট্রেনিং এবং প্রসেস কি অ্যাপ্লাই এটাকে করার? বলে হচ্ছে, হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন এবং আমাদের দেশে এটা অনেক জনপ্রিয় হচ্ছে এবং লোকজন ট্রেনিং অ্যাপ্লাই করার জন্য ইউএসএমএলই দিচ্ছে। তো এটাকে বলা হয় ক্লার্কশিপ ট্রেনিং। আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে একটা প্লেসমেন্ট থাকে, ধরেন গাইনিতে 1 মাসের প্লেসমেন্ট, মেডিসিনে 1 মাসের প্লেসমেন্ট, পিডিয়াট্রিক্স 1 মাসের প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের মতো সে যেটা করবে সেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন এখানকার যে বিভিন্ন ইনস্টিটিউট আছে তারা এরকম ক্লার্কশিপের অপরচুনিটি দেয় ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটদের। তো এখানে এসে সেই প্লেসমেন্ট গুলা করবে। এটা কেউ 2 মাসের জন্য করে, কেউ 3 মাসের জন্য করে। তো কারো যদি হচ্ছে যে কোনো একটা স্টেপ কমপ্লিট থাকে, ইউজুয়ালি স্টেপ 1, এবং এটার সাথে কিছু ইনস্টিটিউট হচ্ছে টোফেল ম্যান্ডাটরি, কিছু ইনস্টিটিউটের জন্য টোফেল ম্যান্ডাটরি না। তো এই দুইটা জিনিস নিয়ে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে ওরা প্রতি বছর এরকম অ্যাপ্লাই করে। ইউজুয়ালি ইউএস এর অ্যাপ্লিকেশনের সিস্টেম হচ্ছে আগের বছর অ্যাপ্লাই করতে হবে। ব্যাপারটা এরকম না যে আমার ইচ্ছা হলো আমি এখন অ্যাপ্লাই করলাম, 2 মাস পরে আমি চলে যেতে পারবো, এরকম না। ওরা এগুলো অনেক আগে থেকে ঠিক করে রাখে। তাহলে কেউ যদি ধরেন আগামী বছর আহ হচ্ছে ক্লার্কশিপের জন্য যেতে চায়, তাহলে তার এই বছরই অ্যাপ্লাই করতে হবে। ধরেন আগামী বছর সে এপ্রিল মেতে যেতে চায়, তাহলে এই বছর তাকে এপ্রিল মে এর ভিতরে এগুলো কমপ্লিট করে অ্যাপ্লাই করে রাখতে হবে। তখন ওরা যে অ্যাপ্লিকেশন গুলো পায় সেখান থেকে ওরা ইভালুয়েশন করে ওরা সিলেক্ট করে বিভিন্ন ইনস্টিটিউট, যে এই ইনস্টিটিউটে আগামী বছর এরকম আসবে। তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে ওরা ওই কাগজপত্র পাঠায়, তো এম্বাসিতে ভিসা পাওয়া ইজি হয়। এই ক্লার্কশিপ ট্রেনিংটা আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয় না হইলেও ইন্ডিয়া, পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশ থেকে প্রচুর মেডিকেল গ্রাজুয়েট ইউএসএ তে আসতেছে তাদের এমবি মানে গ্রাজুয়েশন ইয়ারে।
এবং এসে এই ট্রেনিং গুলো করে যাচ্ছে, এবং এটা তাদেরকে অনেক বেশি হেল্প করে ম্যাচ পাওয়ার ক্ষেত্রে, কিংবা হচ্ছে ভালো ইনস্টিটিউটে ভালো সাবজেক্টে ম্যাচ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ইউএসএমএল এর ক্লিয়ারের জন্য কি বাংলাদেশ কোনো কোচিং সেন্টার রয়েছে? এবং সেটা হচ্ছে কোচিং করাটা আসলে কতটুকু জরুরি একটা স্টুডেন্টের জন্য? আচ্ছা, কোচিং এর ব্যাপার যেটা, সেটা হচ্ছে পার্সোনালি আমি নিজে কোনো কোচিং করি নাই, এবং আমি অনেকেই চিনি যারা আসলে কোচিং করে নাই। কোচিং কোচিং করাটা ম্যান্ডাটরি না। ওই কোচিং করলে জিনিসটা হেল্পফুল কিনা, হ্যাঁ, অনেক কোচিং করলে অনেক। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার হয়তো অনেক কিছু বুঝতে অনেক সময় লাগছে, নিজে নিজে বুঝছি কিংবা বুঝছি। তো একজন ভালো মেন্টরের অধীনে যদি কেউ কোচিং করে কিংবা কারো অধীনে যদি কেউ থাকে, তাহলে তাকে অনেক কিছু জানতে, অনেক কিছু বুঝতে তাকে অনেক বেশি হেল্প হবে। সেক্ষেত্রে তার কিছুটা টাইম, কিছুটা মানে হচ্ছে টাইম সেভ হওয়া বলেন, কিংবা কিছুটা হচ্ছে হেল্পফুল, কিংবা একটু সহজ মনে হবে পড়টা, এটা হইতে পারে। এবং বাংলাদেশে অফলাইন অনলাইনে সম্ভবত খুব বেশি মানে অনেকগুলা কোচিং আছে। তো এদের ভিতরে মানে যেগুলা ভালো সেগুলা যে কোনো একটা জয়েন করে হচ্ছে যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোচিং করতে পারে, এটা হেল্পফুল। তবে এটা ম্যান্ডেটরি না, কোচিং না করলে আমার হবে না, ব্যাপারটা এরকম না। কোচিং ছাড়া অনেকেই করতেছে, কোচিং ছাড়াও করা পসিবল। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এমবিবিএস কোর্সের সময় একজন স্টুডেন্ট কোন ইয়ার থেকে অথবা কোন পাশের পর সে আসলে স্টেপ ওয়ান দিতে পারে, যদি আচ্ছা, এ স্টেপ বিষয়ে ওয়ানের একটু বলতেন। আচ্ছা, স্টেপ ওয়ানের টপিক হচ্ছে আমাদের ফার্স্ট ক্রপ থেকে থার্ড ক্রপের পর পর্যন্ত, থার্ড ক্রপ পর্যন্ত এই টপিক গুলা কভার করে। তবে একজন স্টুডেন্ট হচ্ছে তার ফার্স্ট ক্রপ পাশের পরে, মানে সে যদি প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি পড়ে, তাহলে তার তার সেকেন্ড প্রফ হচ্ছে সম্ভবত এখন ফরেনসিক এবং মাইক্রো, আমি যদি ভুল বলে না থাকি। তাহলে এই ক্লাস শেষ হওয়ার পরে সে চাইলে দিতে পারে। এখানে এরকমই নাই যে হচ্ছে তার প্রফ ক্লিয়ার করতে হবে তারপরে পরীক্ষা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সে যদি কেউ যদি হচ্ছে প্রফ ক্লিয়ারের আগেই সে যদি এই টপিক গুলা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে, ভালো ইউএসএমএল সিলেবাস মোটামুটি কমপ্লিট করে সে যদি হচ্ছে পরীক্ষা দিতে পারে, তাহলে সে দিতে পারবে। এটা মানে কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া স্টেপ ওয়ান হয়ে যাওয়ার পর আসলে কতদিন পর স্টেপ টু টা দেওয়া লাগে, এবং স্টেপ টু দেওয়ার ক্ষেত্রে ইন্টার্নশিপ কমপ্লিট করাটা কি জরুরি? না, যেটা হয় সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা প্রশ্ন। ইউএসএমএল এর কোনো স্টেপের সাথেই আসলে ইন্টার্নশিপের সম্পর্ক নাই। যেটা হয় সেটা হচ্ছে কেউ যদি ইন্টার্নশিপের দরকার হচ্ছে আমাদের বিএমডিসি সার্টিফিকেশনের জন্য। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ইউএসএমএল সিএস স্টেপ স্টেপ টু সিএস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ইন্টার্নশিপের সার্টিফিকেটটা কিছুটা হচ্ছে আমাদের একটা একটা ওয়েতে হেল্প করতেছে। তো এখন যেটা সেটা হচ্ছে কেউ যদি চায় যে হচ্ছে সে ইন্টার্নশিপ করবে না, তাহলেও সে ইউএসএমএল সব স্টেপ শেষ করে সে হচ্ছে ইউএসএমএল রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে। তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে, যেটা আমার পার্সোনাল আমার রিকমেন্ডেশন যেটা সেটা হচ্ছে যে এই ইন্টার্নশিপটা শেষ করা। কারণ ইন্টার্নশিপ শেষ করলে বাংলাদেশ না করলে বাংলাদেশে প্র্যাকটিস করার হচ্ছে মানে অনুমোদন, মানে বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়া যাবে না। তো বেটার হচ্ছে ইন্টার্নশিপ শেষ করে দেন হচ্ছে এখানে আসা, এটাই বেটার হবে। যদিও ইন্টার্নশিপ শেষ না করে অনেকে হচ্ছে চলে আসছে, এসে হচ্ছে রেসিডেন্সি ম্যাচ হয়ে এখন ইউএসএ প্র্যাকটিস করতেছে, কিন্তু বেটার হচ্ছে ইন্টার্নশিপটা শেষ করা। ধন্যবাদ ভাইয়া। তো ভাই অনেকে প্রশ্ন করে থাকে যে কোন পার্টটি দেওয়ার পর হচ্ছে সে ইউএসএ তে ইউএসএ মানে ইউএসএমএল এর কোন পার্টি দেওয়ার পর সে হচ্ছে রেসিডেন্সি প্রোগ্রামে জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাইং প্রসেসটা কি এবং পোস্ট তার কেমন পড়বে? সরি, আমি কোশ্চেনের শেষের অংশ বুঝতে পারি। জি ভাইয়া, কোন পার্টি দেওয়ার পর রেসিডেন্সি প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে, এবং রেসিডেন্সি অ্যাপ্লাইং প্রসেসটা কি প্রোগ্রামের জন্য, এবং পোস্ট কেমন পড়বে? ও, কস্ট কিরকম করে? আচ্ছা, রেসিডেন্সির জন্য যেটা সেটা হচ্ছে যে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য বাধ্যবাধকতা যেটা সেটা হচ্ছে যে কোনো একটা স্টেপ কমপ্লিট থাকলে কেউ রেসিডেন্সি অ্যাপ্লিকেশন চাইলে করতে পারে। কিন্তু যখন সে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করবে, তাহলে তারা তাদেরকে ইন্টারভিউতে ডাকে যাদের স্টেপ গুলো হচ্ছে কমপ্লিট, মানে অ্যাটলিস্ট 3টে স্টেপ কমপ্লিট, তাদেরকে তারা বেশি ডাকে। তবে এখানে এরকম আছে যে একটা স্টেপ কমপ্লিট করে হচ্ছে অ্যাপ্লাই করছে, পরবর্তীতে সে রেসিডেন্সি সেশন শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে মার্চের আগে, সে হচ্ছে বাকি স্টেপ গুলা দিয়ে দিছে। এটা অনেকেই করে কিন্তু এটা খুব কমন না। সবাই যেটা করে সেটা হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ টু শিখে এবং হচ্ছে এখন ওই তিনটা শেষ করে তারপর রেসিডেন্সিতে অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম, মানে কতগুলো প্রোগ্রামে একটা মানুষ অ্যাপ্লাই করলো সে অনুযায়ী খরচটা ডিপেন্ড করে। ইউজুয়ালি মোর অর লেস হচ্ছে $10,000 মতো লেগে যায় অ্যাপ্লিকেশন প্রসেসে। তার মানে বাংলাদেশের টাকা প্রায় 7-8 লাখ টাকার মতো লেগে যায়।
ধন্যবাদ ভাইয়া। তবে বাংলাদেশ থেকে প্রায় কতজন স্টুডেন্ট রেসিডেন্সিতে চান্স পায়, এবং যদি কারোর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তো সেটা রেসিডেন্সিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কতটুকু হেল্প করে? আচ্ছা, বাংলাদেশ থেকে তো এবছরও অনেক ভাইয়া পুরা হচ্ছে চান্স পাইছে, এবং প্রতি বছরই পায়। এই সংখ্যাটা আসলে খুব বেশি কম না, ভালো। আর পোস্ট গ্রাজুয়েশন কারো কমপ্লিট করা থাকলে এটা আসলে কতটুকু হেল্প করে এটা সাবজেক্টিভ। খুব বেশি যে হেল্প করবেই এরকম কোনো কথা নাই। তবে বেটার হচ্ছে ওরা যেটা চায় সেটা হচ্ছে রিসেন্ট গ্রাজুয়েট, সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি কেউ আসতে পারলো। তবে কারো যদি এরকম থাকে যে সে বয়স অনেক হয়ে গেছে, সে মাঝখানে অন্য কিছু করছে, এটা ওরা এই জিনিসটা ওরা খারাপ চোখে দেখে। কিন্তু কেউ যদি চিন্তা করে যে না আমি হচ্ছে এখনই অ্যাপ্লাই করবো, পোস্ট গ্রাজুয়েশন ছাড়া আবার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করে অ্যাপ্লাই করবো, দুইটাই অপশন আছে। তো সবাই রিকমেন্ড করে যে পোস্ট গ্রাজুয়েশন করার দরকার নেই বাংলাদেশে, যেহেতু সে ইউএসএ দিতে চায়, সে ইউএসএ তে চলে আসুক এবং রেসিডেন্সিতে অ্যাপ্লাই করুক, এটাই বেটার হবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া, আমরা শুনেছি যে রেসিডেন্সি পাওয়াটা অনেক টাফ। তো এটা কেন টাফ, এবং এটা কি শুধু বাংলাদেশি স্টুডেন্টের জন্য নাকি আমেরিকা বা অন্যান্য দেশের স্টুডেন্টের জন্য টাফ? আচ্ছা, রেসিডেন্সি পাওয়ার টাফ, হ্যাঁ এটা সবার জন্যই টাফ আসলে। এটা দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে আমেরিকান মেডিকেল গ্রাজুয়েট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। তো ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটের ক্ষেত্রে দুইটা ব্যাপার থাকে। একটা হচ্ছে অনেকের ভিসা, যাদের গ্রিন কার্ড হোল্ডার তাদের জন্য একটু চান্সটা একটু বেশি, কারণ হচ্ছে অনেক ইনস্টিটিউট আছে যারা হচ্ছে ভিসা স্পন্সর করে না, আবার অনেক ইনস্টিটিউট আছে যারা ভিসা স্পন্সর করে। তো যাদের ভিসা থাকবে তাদের জন্য সুবিধা হচ্ছে তারা দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের ভিসা নাই তাদের হচ্ছে যে একটু তুলনামূলক, তারপরেও যেটা হয় সেটা হচ্ছে যে বেশ মেজরিটি ইনস্টিটিউটই হচ্ছে ভিসা স্পন্সর করে, এবং হচ্ছে আমাদের দেশের যারা চান্স পায় এদের অনেক বড় একটা অংশ হচ্ছে যাদের ভিসা দরকার তারা আসলে চান্স পাচ্ছে। এবং এই জিনিসটা এরকম না যে ওরা বাংলাদেশ হিসেবে চিন্তা করে, ইন্ডিয়ান হিসেবে একরকম চিন্তা করে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সবাই আসলে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। এখানে বাংলাদেশ, অন্যান্য দেশ কিংবা এরকম মেডিকেল, অনেকে চিন্তা করে সরকারি বেসরকারি মেডিকেল হয়তো আমেরিকায় গেলেও হয়তো তারা জিজ্ঞেস করে কোন medical? আসলে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে এরা আমাদের দেশকেই অনেক, মানে এটা মানে খুব কষ্ট লাগলো যেটা সেটা হচ্ছে অনেকে কিন্তু বাংলাদেশ নামে দেশ আছে এটাকেই চিনে না। তো সেখানে বাংলাদেশের মেডিকেল কলেজ এটা কোন মেডিকেল থেকে পাশ করছে সেটা তো আসলে অনেক বড় পরের প্রশ্ন। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। তো ভাই, এই বিষয়ে আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে রেসিডেন্সি পাওয়ার পর স্যালারি কেমন হয়? স্যালারি, এটা আসলে স্যালারি যেটা হয় সেটা হচ্ছে খুব ভালো পরিমাণ স্যালারি দেয়, এটা ডিপেন্ড করে। এখানে তো স্যালারি চিন্তা করা হয় হচ্ছে ইয়ারলি বেসিসে। তো ইয়ারলি বেসিসে অনেক ভালো স্যালারি তারা দেয়। তবে এখানে যে আমাদের আমার নিজে পার্সোনাল এক মেন্টর ভাইয়া হচ্ছে অল্প কয়েকদিন আগে একটা লাইভ সেশন একটা সুন্দর কথা বলছিলেন, সেটা হচ্ছে কেউ যদি শুধুমাত্র চিন্তা করে যে হচ্ছে যে সে মানে ইনকাম করার জন্য সে ইউএসএ দিচ্ছে, কিংবা ইনকাম করার জন্য সে ইউএসএ তে আসবে, রেসিডেন্সি দেবে, তো এটা আসলে খুব বেশি ভালো চয়েস হবে না। কারণ ইউএসএ দেওয়া কিংবা ডাক্তারের লাইফ এটা বাংলাদেশে যেরকম কঠিন, ইউএসএ তো তুলনামূলক অনেক বেশি কঠিন। তার চেয়ে বরঞ্চ কেউ যদি হচ্ছে এসে যদি হচ্ছে ম্যাকডোনাল্ডস এ কাজ করে কিংবা অন্যান্য কাজ করে, তাহলে অনেক কম পরিশ্রমে হচ্ছে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে। তো সেই তুলনায় হচ্ছে শুধুমাত্র টাকার কথা চিন্তা করলে, ইনকামের কথা চিন্তা করলে ইউএসএমএল তো দেখা যাবে তার হচ্ছে সপ্তাহে মানে ডাক্তার হিসেবে তার অনেক বেশি ঘন্টা পরিশ্রম করা লাগতেছে, কিন্তু তার থেকে কম ঘন্টা পরিশ্রম করে সে অন্য কাজ করলে আরো বেশি ইনকাম করতে পারবে। তো এটা শুধুমাত্র টাকার জন্য হইলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তবে ইনকামের ক্ষেত্রে অনেক ভালো পরিমাণে দেওয়া হয়। অনেকে হচ্ছে যারা সার্জন তারা প্রায় অনেকে ইয়ারলি $1 মিলিয়ন হচ্ছে বেতন পায়। কেউ হয়তো 600 মিলিয়ন, 600 মানে 600,000 হচ্ছে বেতন, কারো 400,000 এরকম আর কি। মানে অ্যামাউন্ট অনেক বেশি মানে হচ্ছে। কিন্তু এই পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে কেউ যদি হচ্ছে অনেক বছর কাজ করে, ধরেন কনসালটেন্ট হইতে ধরেন হচ্ছে কারো আহ, পড়াশোনা সহ এই সহ হচ্ছে 10 বছর সময় লাগলো। এই 10 বছর যে সে যদি অন্য কোথাও কাজ করে, ধরেন ম্যাকডোনাল্ডসে কাজ করলো, পিজা হাটে কাজ করলো, তো সে যদি ভালো মতো কাজ করে সে কিন্তু ওই ফিজিশিয়ানের সমান বেতনই তখন মানে ইয়ারলি ইনকাম হবে তার। ধন্যবাদ ভাইয়া। তো ভাই, ইউএসএমএল এক্সামের জন্য আমরা কোথায় অ্যাপ্লাই করব এবং কিভাবে করব, কখন করতে হবে? ইউএসএল এক্সামের জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করা যায়, ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ইসিএফএমজি তে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খুলে এটাতে ওইখানে অ্যাপ্লাই করা যায়, এটার কোনো নির্দিষ্ট সময় নাই। তবে আমি রিকমেন্ড করবো যে হচ্ছে যখনই যেই অ্যাপ্লাই করতে চান, আমার রিকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই একটা এনবিএমই দিয়ে নিজেকে যাচাই করে তারপরে আপনি অ্যাপ্লাই করেন যে আপনি কখন পরীক্ষা দিতে চান। কারণ এনবিএমই দেওয়ার আগে আপনি বুঝবেন না যে আপনার অবস্থাটা কি। এবং এনবিএমই দিলে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আশানুরূপ ফলাফল হয় না, এটাতে হতাশ হওয়ার কিছু নাই, আপনি পড়লে আপনি পারবেন।
ধন্যবাদ ভাইয়া। তবে বাংলাদেশে কি এক্সাম দেওয়া সম্ভব এবং বাংলাদেশে অথরাইজড এক্সাম সেন্টার কোথায়? আচ্ছা, বাংলাদেশ থেকে ইউএসএমএল স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে এবং ওএটি তিনটেই দেওয়া পসিবল। স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে হচ্ছে হয় প্রোমেট্রিক সেন্টারে, এটা হচ্ছে বনানীতে, আর ওএটির জন্য সেন্টার আছে, আমি এক্স্যাক্টলি লোকেশনটা জানি না, ওএটির ওয়েবসাইটে গেলেই দেখ। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া কখন এক্সামে সে অ্যাটেন্ড করতে পারবে এবং সে কতবার আসলে এক্সামে অ্যাটেন্ড করতে পারবে? বারবার কি দেওয়া সম্ভব? এটা অনেক সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে যে কেউ চাইলে বারবার দিতে পারে, এটা ওরা বাধা দেয় না, কিন্তু একবার পাশ করে ফেললে আর দেওয়া যায় না, ফেল করলে সে আবার দিতে পারবে। কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে কেউ ফেল করলে তার জন্য একটা ব্যাড ইমপ্রেশন, কারণ এটা তার সিভিতে লেখা থাকবে, তার রেজাল্টে লেখা থাকবে যে সে সেকেন্ড অ্যাটেম্প অথবা থার্ড অ্যাটেম্প। তো এটা তার রেসিডেন্সি ম্যাচের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক আর কি। তো সবাই যেটা করে সেটা হচ্ছে সবাই এক চান্সে পাস করার চেষ্টা করে। তো সবাই যেটা করে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস গুলো, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম, এনবিএমই ইউআর সেলফ অ্যাসেসমেন্ট, এগুলো দেয়, দিয়ে যদি দেখে তার আশানুরূপ ফলাফল, তাহলে সে পরীক্ষা দেয়। আশানুরূপ আশানুরূপ অ্যাসেসমেন্ট স্কোর না আসলে তখন সে এক্সামটা একটু ডিলে করে দেয়। এই জন্য সবাই একটা চান্সে দেওয়ার মানে শেষ করার চেষ্টা করে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমরা জানি ইউএসএমএল এক্সাম অনেক কস্টলি, তো প্রতিটা স্টেপে কি আলাদা খরচ পড়ে এবং টোটাল কস্ট কত পড়তে পারে? যদি এ বিষয়ে আচ্ছা, কিছু বলতেন। ইউএসএমএল স্টেপ গুলাতে প্রতিটার জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি, আলাদা কস্ট। তো স্টেপ 1 এর ফি হচ্ছে $1100 মতো, স্টেপ 2 সিকের ফিও এরকম, আর ওএটির ফি সম্ভবত $450 মতো অথবা $500 কাছাকাছি। এগুলো হচ্ছে এক্সামের সরি এগুলো হচ্ছে এক্সামের হচ্ছে ফি, এগুলো হচ্ছে আপনার এক্সামের জন্য দরকার। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া কেউ যদি স্টেপ 1 দিয়ে ইউএসএ যেতে চাইলো এবং তো তার জন্য জব অপরচুনিটি কেমন হবে, সেটা কেমন, সে কিভাবে অ্যাপ্লাই করতে পারে এবং কখন তার আসলে অ্যাপ্লাই করা উচিত? ইউএসএ যে স্টেপ 1 দিয়ে জব অপরচুনিটি, আসলে স্টেপ 1 তো আসলে জবের জন্য কোনো পরীক্ষা না, যে এই পরীক্ষা দিলে হচ্ছে এই জব পাওয়া যাবে, ব্যাপারটা এরকম না। তো স্টেপ 1 দিলে হচ্ছে যেটা করতে পারে সেটা হচ্ছে রিসার্চ পজিশন অ্যাপ্লাই করতে পারে, এটা তার জন্য একটা মানে হচ্ছে ওয়ে, এই রিসার্চ পজিশনে সে অ্যাপ্লাই করতে পারে। ইভেন স্টেপ 1 না দিয়ে অনেকে অ্যাপ্লাই করে হচ্ছে অন্যান্য দেশের লোকজন, যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স ভালো, তারা হচ্ছে এইখানে রিসার্চ পজিশনে আসতে পারে। এছাড়া অন্যান্য কাজের জন্য স্টেপ 1 আসলে কতটুকু হেল্প করবে এটা আসলে আমার খুব বেশি জানা নেই। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া ওখানে বাংলাদেশি ডাক্তারদের পজিশন কেমন, মানে ওখানকার মানুষ কিভাবে তাদেরকে ওয়েলকাম বা একসেপ্ট করে? বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছেন এখানে, সারা ইউএসএ জুড়েই। এবং এখানে ওরা যেটা হয় সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ হিসেবে একটাকে দেখতেছে, অন্য দেশ হিসেবে আরেকটাকে দেখতেছে। এই জিনিসটা আসলে খুব বেশি নাই, ঠিক আছে? আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে ওই ব্যাপারটা আসলে এরকম না, যে বাংলাদেশ হিসেবে একরকম চিন্তা করবে, অন্য দেশে অন্যরকম চিন্তা করবে, এরকম। ধন্যবাদ ভাইয়া। তো ভাই আমরা জানতে চাচ্ছিলাম যে ইউএসএমএল এর ক্ষেত্রে সিভি কে আরো মডিফাই বা ইমপ্রুভ করার জন্য আদার্স কি কি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আর স্কিল থাকাটা জরুরি এবং দরকারি, যেমন কোনো অর্গানাইজেশনের সাথে হচ্ছে কানেক্টেড থাকা এরকম? উম, এখন সিভির ক্ষেত্রে ওরা যে জিনিসগুলো অ্যাপ্লিকেন্টদের দেখে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের হচ্ছে ইউএসএমএল এর যে স্টেপ গুলা সেগুলার স্কোর কিরকম, তার ইউএসএ তে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, ইউএস এর ফিজিশিয়ান লেটার অফ রিকমেন্ডেশনটা কিরকম, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা। এর বাইরে যেটা দেখে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কিরকম, সে অন্যান্য কাজ ঠিক মতো করতে পারে কিনা, সে টিম ওয়ার্ক ভালো মতো করতে পারে কিনা, এই জিনিসগুলো দেখে। তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা প্রত্যক্ষভাবে খুব বেশি কাজ না করলেও পরোক্ষভাবে যেটা করতে পারে সেটা হচ্ছে যে মানুষের টিম ওয়ার্কের এক্সপিরিয়েন্স বাড়াইতে পারে, কিংবা টিম ওয়ার্কে তাকে ক্যাপাবল করতে পারে, এটা তাকে হেল্প করবে। কিন্তু প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি সিভিতে এটা খুব বেশি মানে হেল্প মনে হয় না। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আপনি তো এখন আমেরিকাতে থাকেন, ওখানকার বিভিন্ন কালচার এবং মানুষের সাথে উঠা বসা আপনার চলাফেরা করেন, তো ওখানে একজন ডাক্তার হিসেবে চলতে গেলে সেখানকার কালচার এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে গেলে ক্যারিয়ারে ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন স্কিল এবং এক্সপিরিয়েন্সের দরকার হয়, কোয়ালিটির দরকার হয়, যেমন ভাইয়া ড্রাইভিং লাইসেন্স থাকা বা হচ্ছে ড্রাইভিং জানা, ইন্ডিপেন্ডেন্সি, তারপর ভাইয়া হচ্ছে নিজের কাজ নিজে করতে পারা, কুকিং, তো এরকম অনেক কিছু। তো সেগুলো আগে থেকে শিখে রাখাটা কি জরুরি, কিন্তু আপনি কি করেছিলেন বা করছেন? ও আচ্ছা, আচ্ছা। আর ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে সেটা সেটা হচ্ছে যে আমার ড্রাইভিং একটু একটু পারি, কিন্তু আমার আসলে ড্রাইভিং লাইসেন্স ছিল না বাংলাদেশে।
তো সেটা থাকলে হয়তো কিছুটা ভালো হইতো। কিছু কিছু জায়গায় আছে যে ড্রাইভিং লাইসেন্স থাকলে 3 মাস হচ্ছে এখানে গাড়ি চালানো যায়। যেমন ফ্লোরিডাতে হচ্ছে কারো যদি কোনো ইন্টারন্যাশনাল যে কোনো দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে, এটা ফ্লোরিডার ল, সে 3 মাস হচ্ছে এখানে গাড়ি চালাতে পারবে, তার এই 3 মাসের ভিতর তাকে এখানকার লাইসেন্স নিয়ে নিতে হবে। তো এরকম ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ল আছে। তো কারো যদি ড্রাইভিং থাকে, মানে লাইসেন্স থাকে এবং ড্রাইভিং সে ভালো জানে, এটা তাকে হেল্প করবে। তো সবচেয়ে বেশি যেটা লাগে দরকার হয় সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা। কমিউনিকেশন স্কিল অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয় যে হচ্ছে ইংরেজি কথা বলা এটা আর কিরকম, কিংবা একজনের সাথে কমিউনিকেশন করা, তো এটা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার। তো এটা যদি কারো প্র্যাকটিস করা থাকে তাহলে সে এটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমার এখানে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছুটা কমিউনিকেশনের প্রথম দিকে সমস্যা হয়েছে। তো ওরা যেটা হয় সেটা হচ্ছে ওরা এগুলো বুঝে যে হচ্ছে একটা ছেলে নতুন একটা জায়গায় আসছে কিংবা একটা মেয়ে নতুন একটা জায়গায় আসছে, তার একটু সমস্যা হবে, এটা নর্মালি না, এবং এটা নিয়ে খুব বেশি ঝামেলা হয় না। তবে কেউ যদি কমিউনিকেশন স্কিলটা খুব ভালো ডেভেলপ করতে পারে তাহলে সেটা তার জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো কমিউনিকেশন স্কিলের ব্যাপারে সবাই যেটা খুব একটা মানে ট্রেন কাজ করে সেটা হচ্ছে যে হয়তো ইংলিশ মুভি কিংবা ইংলিশ সিরিয়াল দেখলে খুব বেশি ইংরেজি শেখা যাবে, এটা আসলে হচ্ছে একটা কমন একটা থট। তো এই থটটা আর ক্ষেত্রে কিছু একটা মানে কিছু একটু ডাউট আছে। ডাউটটা কি, সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এসে আমরা একাডেমিক এনভায়রনমেন্টে হচ্ছে কমিউনিকেশন করবো। একাডেমিক এনভায়রনমেন্ট ধরেন যে রেসিডেন্সির জন্য আসতেছে সে হসপিটালের রেসিডেন্সির জন্য, কিংবা যে অবজারভারশিপের জন্য আসছে, যে ক্লার্কশিপের জন্য আসতেছে, রিসার্চের জন্য আসছে। তো এইটার সাথে মুভি বা সিরিয়ালের ইংলিশের আসলে একটা মৌলিক পার্থক্য আছে, কারণ মুভি বা সিরিয়ালে তো একাডেমিক এনভায়রনমেন্ট দেখানো হয় না। তো একাডেমিক এনভায়রনমেন্টে ওইটা ওইটা হয়তো কাউকে ওয়ালমার্টে যে কিংবা হচ্ছে গ্রোসারি করতে কিংবা শপিং করতে অনেক বেশি হেল্প করবে, জেনারেল পপুলেশনের সাথে একটু হেল্প করতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো আসলে এসে এই কাজগুলো করা না। তো একাডেমিক স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি হেল্পফুল। কোনটা বেশি হেল্পফুল সেটা হচ্ছে যে এই একাডেমিক ল্যাঙ্গুয়েজটা, কিংবা হচ্ছে আমাদের দেশে যেটা আমরা বলি যে সাধু ভাষার মতো ব্যাপারটা। তো এরকম মানে একাডেমিক ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেউ চাইলে সিএনএন এর নিউজ দেখতে পারে, পিবিসি নামে হচ্ছে নিউজ চ্যানেল আছে, তাদের নিউজ চ্যানেল দেখতে পারে, বিভিন্ন ব্রডকাস্ট শুনতে পারে, কিংবা বিভিন্ন ডিসকাশন, যেমন ধরেন হচ্ছে বিভিন্ন কনফারেন্সের ভিডিও পাওয়া যায় ডাক্তারদের, কিংবা বিভিন্ন রিসার্চ কনফারেন্সের, সেগুলো দেখা, এগুলা দেখলে হচ্ছে তার ইংলিশ স্কিলটা আরো বেশি ডেভেলপ হবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া কেউ যদি ইউএসএমএল স্টেপ অনেক প্রিপারেশন নিয়ে হচ্ছে ক্লিয়ারও করলো, এখন সে এমডি এমএস বা হচ্ছে এফসিপিএস ইংল্যান্ডের ক্লাব বা এমআরসিপি দিতে চায়, তো এক্ষেত্রে তার কতটুকু প্রিপারেশন কভার হয়ে যাবে, এবং ইউএসএমএল এর সাথে এ সকল যে ডিগ্রি গুলোর পড়াশোনা রয়েছে তার মধ্যে ডিফারেন্স কতটুকু? আচ্ছা, এই সকল ডিগ্রিগুলো প্রিপারেশন আসলে আমি ওই পরীক্ষাগুলো দিই নাই, তো এই জন্য আমি আসলে এক্স্যাক্টলি জানি না যে ইউএসএমএল প্রিপারেশন নিলে ওগুলা কতটুকু কভার হবে। তো এই কোশ্চেনটা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু স্টেপ ওয়ান প্রিপারেশনের ক্ষেত্রে এগুলো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, মেডিসিন, সার্জারি, গায়নি, তো কেউ যদি ফোর্থ ইয়ারে স্টেপ ওয়ান দিয়ে পাশও করলো, এখন ইন্টার্নশিপের সময় বা ইন্টার্নশিপের পরে সে হচ্ছে স্টেপ টু দিতে চায়, তো এক্ষেত্রে সে বোথ ফিফথ ইয়ারের পড়াশোনা এবং স্টেপ টু এর পড়াশোনা কিভাবে কভার করবে, এবং তার জন্য দেওয়াটা কি ওই সময় সম্ভব? না, এটা খুব সম্ভব। ইউএসএমএল যেটা হয় সেটা হচ্ছে স্টেপ ওয়ান এর সাথে স্টেপ টু এর অনেক বেশি মিল আছে, এবং অনেক কিছু দেখা যায় যে স্টেপ ওয়ান এর কনসেপ্ট স্টেপ টু তে জিজ্ঞেস করা হয়। তো কেউ যদি স্টেপ ওয়ান দেওয়ার পরে সাথে সাথে যদি স্টেপ টু এর পড়াশোনা শুরু করতে পারে, তার ক্ষেত্রে সময়টা অনেক কম লাগবে, কারণ অনেক কিছুই হচ্ছে ম্যাচিং করে, কোইনসাইড করে। এই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, আমি যদিও সেটা আমি পারি নাই, কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে যেটা সেটা হচ্ছে স্টেপ ওয়ান দেওয়ার সাথে সাথেই পড়াশোনা শুরু করে 4-5 মাস 6 মাসের ভিতরে স্টেপ টু টা দিয়ে দেওয়া, এবং এটা সম্ভব। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমরা অনেক কাছে শুনতে পাই যে ইউএসএমডি প্রিপারেশনের ক্ষেত্রে বেসিক অনেক স্ট্রং হওয়া লাগে, তো কেউ যদি স্টেপ ওয়ান এবং স্টেপ টু প্রিপারেশন একসাথে নিতে চায়, তার জন্য প্রিপারেশন নেওয়াটা সম্ভব, এবং সে কিভাবে নিতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, স্টেপ ওটা সুন্দর কোশ্চেন যে স্টেপ ওয়ান এবং স্টেপ টু একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। এটা অসম্ভব না, তবে একসাথে দুইটা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে সিলেবাসটা অনেক বেশি বড় হয়ে যায়। ইউএসএমএল সিলেবাসটা এমনি অনেক বড়, তো আর সিলেবাসটা আরেকটু বড় করে ফেললে যেটা হয় সেটা হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। তো সবাই যেটা করে সেটা হচ্ছে যে যে কোনো একটা স্টেপের প্রিপারেশন আগে নেয়, তারপরে হচ্ছে স্টেপ পরবর্তী স্টেপে নেয়, এবং এটাই হচ্ছে একটু মনে হয় ইজি, এবং এভাবে চেষ্টা করলেই মনে হয় হচ্ছে বেশি ইজি হবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া অনেকে বলেছেন যে ইউএসএমএল স্টেপ ওয়ানের প্রিপারেশন নেওয়ার সময় মেডিসিনের প্রিপারেশন ও কমপ্লিট হয়ে যায়, তো ভাইয়া এই বিষয়ে আপনার মতামত কি, এবং আসলে কি এই সময় মেডিসিন কভার হয়ে যায় এবং সেটা
হলেও কতটুকু? আর এক্ষেত্রে ডেভিডসন কতটুকু গুরুত্ব বহন করে? উম, ডেভিডসন তো হচ্ছে মেডিসিনের বই, মেডিসিনের সাথে হচ্ছে স্টেপ টু সিকের টপিকস। এটা এটা স্টেপ ওয়ান এর টপিকস না। স্টেপ ওয়ান হচ্ছে বেসিক সাবজেক্ট গুলা। তো বেসিক সাবজেক্ট গুলার ইউএসএমএল এর প্রিপারেশন নিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রফেট সিলেবাসের একটা ভালো অংশ কভার হয়ে যায়। এবং আমাদের প্রফেট সিলেবাসের সাথে হচ্ছে এই ইউএসএমএল স্টেপ ওয়ান স্টেপ টু অনেক কিছু মিল আছে। যেমন ডিজিজ গুলা ইউএসএমএল এর জন্য কেউ পড়লে সে হচ্ছে যদি তাকে জিজ্ঞেস করা হয় এই ডিজিজের ক্লিনিক্যাল ফিচার কি কিংবা এই ডিজিজের ইনভেস্টিগেশন কি কি দেবো, এই জিনিসগুলো সে ইজিলি পারবে। তাহলে এটা তাকে কিছুটা হইলেও হেল্প করবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া হচ্ছে আমরা লাইভ থেকে কিছু কমেন্ট হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে প্রশ্ন। তো ভাই একজন প্রশ্ন করেছে যে আমরা যেহেতু 2015-16 সেশনের এবং আমাদের এখনো প্রপ হয় নাই, এখন অলরেডি 2021, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম ফেস করতে হবে ইউএসএমএল পাশের ক্ষেত্রে? না, এক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না। যেটা হবে সেটা হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশন চিন্তা করা হবে। ফাইনাল প্রপ যে ইয়ারে, সেই ইয়ার হচ্ছে মানে সেটা হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশন আমাদের এখানে। তো ফাইনাল প্রপ যখন হবে, তো ওরা যখন মানে সিভিতে, তো এটা হচ্ছে যখন পূরণ করা লাগবে, কোর্সের ডিউরেশন হচ্ছে আমাদের 5 বছর। তো 5 বছরের জায়গায় এখানে দেখা যাচ্ছে 6 বছর লাগতেছে, কিংবা কারো 5.5 বছর লাগতেছে। এই কারণে তখন এটা ওরা জিজ্ঞেস করলে ওদের বললেই হবে, যেটা প্যান্ডেমিক ছিল ওরা সেটা বুঝবেই। প্যান্ডেমিক এর কারণে আমাদের পরীক্ষা হচ্ছে টাইমলি হইতে পারে নাই। এটা আমাদের হচ্ছে ফিজিক্যাল পরীক্ষা ছিল, অফলাইন পরীক্ষা, তো এই জন্য হতে পারে না, এই জন্য এটা দেরি হয়েছে। এটা কোনো ম্যাটার করে না। এবং ইভেন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা তো একটা ভ্যালিড কজ, তারা পরীক্ষা দিতে পারতেছে না কারণ গভর্নমেন্ট পরীক্ষা নিচ্ছে না কিংবা ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছে না। এখানে তো স্টুডেন্টদের কোনো ফল্ট নাই। ইভেন এরকমও আছে যেটা হচ্ছে যে কারো কেউ হয়তো কোনো প্রফে একটা সাবজেক্টে খারাপ করছে, তারাও কিন্তু হচ্ছে পরবর্তীতে হচ্ছে এ, মানে ইউএসএমএল দিয়ে হচ্ছে ইউএসএ তে অনেক ভালো সাবজেক্ট অনেক ভালোভাবে ম্যাচ করছে। তো এগুলো আসলে খুব বড় সমস্যা না। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। তবে আরেকজন প্রশ্ন করেছে, ভাই ইউএসএমএল স্টেপ 1 তো 2022 সাল থেকে পাস আর ফেল হয়ে যাবে, তো যারা 2022-এর পরে স্টেপ 1 দিবে তাদের স্টাডি এর স্ট্র্যাটেজি কেমন হবে এবং স্টেপ 2 সিকে কেমন ফোকাসড হওয়া উচিত? না, যেহেতু হচ্ছে স্টেপ ওয়ানে পাস ফেল হয়ে যাচ্ছে, সুতরাং স্টেপ ওয়ান এর স্কোরটা আর হচ্ছে খুব বেশি গুরুত্ব বহন করতেছে না। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন যে সবাই যেরকম করে সেটা হচ্ছে স্টেপ ওয়ানে খুব ভালো একটা স্কোরের জন্য সে অনেক বেশি টাইম এফোর্ট দেয়। সেই টাইম এফোর্টটা খুব বেশি না দিয়ে হচ্ছে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কত দ্রুত স্টেপ ওয়ানটা শেষ করে স্টেপ টু এতে এফোর্ট দেওয়া যায়। সেক্ষেত্রে স্টেপ টু এর স্কোরটা হয়তো বেশি গুরুত্ব বহন করবে। সেক্ষেত্রে স্টেপ টু তে যত বেশি হাই স্কোর তোলা যায় সেটা চেষ্টা করা উচিত হবে। একজন প্রশ্ন করেছে, নোট টেকিং ইজ নেসেসারি ইউকে ইউ অল থেকে। হ্যাঁ, ইউয়াল যখন সলভ করা হয়, সবাই যেটা করে সেটা যখন ইউয়াল সলভ করে তখন ইউয়াল এবং ফার্স্ট এর দুটো একসাথে পড়ে। তো ইউয়াল থেকে হচ্ছে কোশ্চেনটা সলভ করতেছে, রিলেভেন্ট টপিকসটা হচ্ছে ফার্স্ট এর থেকে পড়তেছে। তো ফার্স্ট এর দেখা যায় যে অনেক কিছু হচ্ছে থাকে না, কিংবা থাকলেও অত ডিটেলস থাকে। তো ইউয়াল যখন সে সলভ করবে তখন সে ফার্স্ট এডে ওই জিনিসগুলো নোট করে নেবে। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমরা আর কোনো প্রশ্ন দেখতে পারছি না, এখানে কোনো প্রশ্ন নেই। তার মানে হচ্ছে যার যা দরকার ছিল গাইডলাইনের সবাই আপনার সেশনের মাধ্যমে সবাই পেয়ে গিয়েছে ভালোভাবে। এবং ভাইয়া আপনি অনেক সুন্দর করে গুছিয়ে এবং বুঝিয়ে বলেছেন আমাদের সবকিছু। তো ভাইয়া আপনি যদি স্টুডেন্টের উদ্দেশ্যে বা যারা হচ্ছে দিতে চায় এখন আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি কোনো অ্যাডভাইস দিতেন যে তারা কি করবে বা কিভাবে করবে? অ্যাডভাইসের কিছু নাই, পুরো সেশনে তো অ্যাডভাইসের সেশন হয়েছে। তো অ্যাডভাইসের একটা পুরো সেশনের পর আবার অ্যাডভাইস দেওয়া দরকার নাই। তো লাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগার আসলে কিছু নাই। আমরা যদি চেষ্টা করি, আপনি যেই চেষ্টা করেন আপনি পারবেন। ঠিক আছে। এটা আসলে খুব কঠিন জিনিস না। এবং এখানে আমি এসে অনেকেরই দেখছি যে হচ্ছে অনেক লোকজন আসছে, আমাদের একটা ধারণা থাকে যে আমরা মনে হয় কিছু পারি না, অন্যান্য দেশের লোকজন মনে হয় অনেক কিছু পারে, অনেক কিছু জানে। হ্যাঁ, এটা কিছুটা সত্য। আবার অনেকেই আছে যে আমাদের দেশের অ্যাভারেজ স্টুডেন্ট থেকে তার হয়তো সে হয়তো অতটা ভালো না, তারাও কিন্তু এখানে আসতেছে, অনেক ভালো কিছু করতেছে। ঠিক আছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, চেষ্টা করেন। এবং হচ্ছে চেষ্টা করলে এটা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ভাই আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে ভিডিও রিসোর্স কোনটা বেশি জরুরি বা কোনটা কোনটা মানে কোনগুলো জরুরি? কিসের রিসার্চ? দুঃখিত। ভাইয়া ভিডিও রিসোর্স কোনটা ও, ভিডিও জরুরি? রিসোর্সের জি ক্ষেত্রে ভাইয়া। সেটা হচ্ছে প্যাথামার ভিডিওটা অনেক খুব বেশি জরুরি। প্যাথামা বই এবং ভিডিও এটা খুব বেশি জরুরি। আর
কেউ যদি ক্যাপলান দেখতে চান তাহলে ক্যাপলানের যে কোনো একটা ইয়ারের ভিডিও দেখতে পারেন, এটাও খুব ভালো। ঠিক আছে, তবে প্যাথোয়ার ভিডিওটা অবশ্যই দেখা উচিত সবার। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেই সাবজেক্টটা যে একটু উইকনেস মনে করেন কিংবা মনে করেন একটু ভিডিও দেখতে ভালো হয়, সেই সাবজেক্টটা ক্যাপলান দেখতে পারেন। অনেকে বিআরবি দেখার কথা বলেন, বিআরবিও দেখতে পারেন, যদিও পার্সোনালি আমি বিআরবি সেরকম দেখি নাই, সুতরাং পার্সোনাল এক্সপিরিয়েন্স না, অন্যদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সময় বের করে আমাদের ছোটদের জন্য এই সেশনটিতে যুক্ত হয়েছেন। আমরা খুবই আনন্দিত যে আপনাকে সেশনটিতে মেন্টর হিসেবে পেয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এক্সিস মেডিকেল স্কুলকেও অনেক বেশি ধন্যবাদ, আপনারা যারা সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবাইকে ভালো রাখুন। ভাই আমরা আশা করছি যে আগামীতেও এক্সেস প্ল্যাটফর্মে আপনার সাথে এরকম আরো অনেক সেশনে আমরা আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাইয়া আজকের জন্য সেশনটিকে এখানেই সমাপ্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।